প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আইসিটির 19 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টারের বাকি যে পার্টটুকু ওইটা নিয়ে আলাপ করব। তো এখানে কিছু জিনিস হচ্ছে আগের ক্লাস থেকে ক্যারি ওভার করবে, আর তারপরে বাকিটুকু আমরা শেষ করব। তো এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে ইনফরমেটিভ। হ্যাঁ, সো এখানে তোমাকে আমি জিনিসগুলো দেখাবো, বুঝাবো, ইনফরমেশন গুলা জানাবো, রিয়েল লাইফের সাথে একটু রিলেট করে দিব। বাট তারপরেও শুধু স্লাইডটা না পড়ে তোমার হচ্ছে এটার উপরে বেস করে বইটা একবার গো থ্রু করতে হবে। সো বইটা একবার দুইবার তুমি এখানে রিডিং দিলেও এই জিনিসগুলো তোমার মাথায় ঢুকে যাইতো। বাট এখন আমি ধরে ধরে বুঝাই দিলে তুমি রিলেট করতে পারবা, এন্ড পুরো জিনিসটা রিটেনশন বেটার হবে। যেহেতু এগুলো সবই মানে একদম প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা জিনিস, সো এটা তোমার এখন রিলেট করতে ইজিয়ার হবে। যেমন প্রথমত হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং জিনিসটা কি? নেটওয়ার্ক হচ্ছে যে আমরা একটা পিসি বা একটা ডিভাইস বা একটা কম্পিউটেশনাল ডিভাইস যে নিজে নিজে কম্পিউট করতে পারে, বা হচ্ছে যার মধ্যে একটা অ্যাপ্লিকেশন চালানো যায় বা একটা সফটওয়্যার চালানো যায়, তাকে যখন অন্য কোনো একটা এরকম ডিভাইসের সাথে কানেক্ট হইতে হয়, তখন কি লাগতেছে? আমার একটা নেটওয়ার্ক লাগতেছে, তাই না? সো এই নেটওয়ার্কটা তৈরি করার উদ্দেশ্য কি? হয় আমি ইনফরমেশন শেয়ার করব, আমার কাছে একটা ইনফরমেশন আছে এক ডিভাইসে, এটা অন্য ডিভাইসে যাবে, বা অন্য ডিভাইস থেকে আমার ডিভাইসে ইনফরমেশন আসবে। হয় ইনফরমেশন আমি শেয়ার করব, অথবা সফটওয়্যার রিসোর্স শেয়ার করব, অথবা আমি হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করব। সফটওয়্যার রিসোর্স শেয়ার করা বলতে কি, যে এখানে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে একটা কাজ হয়, তো সেই কাজটা অন্য আরেকজনের দরকার, তার কাছে ওই সফটওয়্যারটা নাই, সো ও চাইলে এই সফটওয়্যারটা দিয়ে এই কাজটা করে নিয়ে যেতে পারবে। আবার হার্ডওয়্যার রিসোর্স শেয়ার জিনিসটা কি? ধরো তোমার যে পিসি, এটার কম্পিউটেশনাল পাওয়ার খুব বেশি না। ধরো তোমার হাতে যে ল্যাপটপটা আছে বা পিসিটা আছে, সেটা তো আর সুপার কম্পিউটার না। এখন কোন একটা ক্যালকুলেশন করার জন্য বা কোন একটা হিসাব নিকাশ কমপ্লিট করার জন্য, ধরো তোমার একটা রিসার্চ পেপার তৈরি করতে হবে, তো সেটার একটা সিমুলেশন করার জন্য তোমার একটা সুপার কম্পিউটার দরকার হইলো। এখন শুধু এই কাজ করার জন্য তুমি কি সুপার কম্পিউটার কিনবা? তা তো পারবা না। সো এই জন্য কারো একজনের কাছে ধরো সুপার কম্পিউটার আছে, তো সে তোমাকে তার ওই হার্ডওয়্যারটা কিছুক্ষণের জন্য ইউজ করার জন্য ধার দিল। তো নেটওয়ার্কের মাধ্যমেই এই কাজটা হবে, তোমার তো ফিজিক্যালি ওই জিনিসটা আনারও দরকার নাই, তোমার হচ্ছে ওইখানে যাওয়ারও দরকার নাই। সো এরকম বিভিন্ন কাজে ইনফরমেশন শেয়ার করা, কিংবা হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, এগুলোর জন্য হচ্ছে আমাদের নেটওয়ার্কিংটা দরকার হয়। ওকে, তাহলে এটা হচ্ছে মানে কেন দরকার পড়লো সেই জিনিসটা। আর এরপরে আমি যদি এখন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর বিভিন্ন ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এটার শ্রেণী বিভাগ করতে চাই, তাইলে দেখো কিভাবে কিভাবে করা যায়। প্রথমত হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটাকে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলি? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই মুহূর্তে আমার এই ল্যাপটপের সাথে আমার ফোন কিংবা আমার হাতের যে ঘড়ি, এগুলো সব হচ্ছে কানেক্টেড। তো এই যে আমার এটা পার্সোনাল ডিভাইস, এই পার্সোনাল ডিভাইসগুলা নিজেদের মধ্যে কানেক্টেড। এই যে পার্সোনাল ডিভাইসগুলো নিজেদের মধ্যে কানেক্টেড হইলো, এটাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। এই মুহূর্তে আমার ল্যাপটপের সাথে আমার ফোনটা হচ্ছে একটা তার দিয়ে যুক্ত। সো এটা হচ্ছে নর্মাল প্যান মোডে কাজ করতে পারে, আমি এখান দিয়ে এই তার দিয়ে ডাটা আদান প্রদান করতে পারি। আমি যদি তার খুলেও ফেলি, তাহলেও ওরা কানেক্টেড থাকবে থ্রু ব্লুটুথ। তাহলে ব্লুটুথের থ্রুতে ওরা যখন কানেক্টেড থাকবে, তখন সেটা হচ্ছে ডাব্লিউ প্যান বা ওয়্যারলেস প্যান। তাহলে পার্সোনাল ডিভাইসগুলো যে কানেক্টেড, এরকম আরো কি হইতে পারে? একটা প্রিন্টার হইতে পারে, একটা স্ক্যানার হইতে পারে, একটা ফটোকপিয়ার হইতে পারে, সেটা আমার কম্পিউটারের সাথে কানেক্টেড। তাহলে এটাও প্যানের আন্ডারে পড়বে। সো এই পার্সোনাল নেটওয়ার্ক এরিয়া নেটওয়ার্ক যেটা, এটা ওয়্যার্ড হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে। তাহলে এইটা কি জিনিস? এটা হচ্ছে ব্যক্তিগত, মানে হচ্ছে নিজের ডিভাইস, ব্যক্তিগত, ব্যক্তিগত বা নিজের ডিভাইসের মধ্যে কানেকশন, নিজের ডিভাইস এর মাঝে কানেকশন। সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা ঝামেলাবিহীন, তেমন কোনো ঝামেলা করতে হয় না। প্রতিনিয়ত ডাটা আদান প্রদান করতে তোমাকে বাড়তি কোনো খরচ পোষাইতে হয় না, এরকম কিছু নাই। আর এটার হচ্ছে রেঞ্জটা খুবই শর্ট। আমি যদি এই ফোনটাকে আমার এই পিসি থেকে অনেক দূরে নিয়ে যাই, 20-30 মিটার দূরে নিয়ে যাই, তাহলে প্রবাবলি এই ওয়্যারলেস নেটওয়ার্কটা কাজ করবে না।
তো নর্মালি যদিও খোলা বাতাসে ব্লুটুথের রেঞ্জ হচ্ছে একেবারে 10 মিটার থেকে শুরু করে 100 মিটার পর্যন্ত হইতে পারে, বাট এখানে যে অ্যান্টেনা গুলো ইউজ হচ্ছে তার গেইনের উপরে ভিত্তি করে বা সেন্সিটিভিটির উপরে ভিত্তি করে এটা কিন্তু হচ্ছে শর্ট রেঞ্জের হইতে পারে। এক রুম থেকে আরেক রুমে গেলেই অনেক সময় হচ্ছে এই নেটওয়ার্কটা ফেইল করে। সো প্যান যেটা, এটা হচ্ছে শর্ট একটা এরিয়ার মধ্যে কাজ করে, ছোট একটা এরিয়ার মধ্যে কাজ করে, খুব বড় এরিয়ার মধ্যে কিন্তু এটা কাজ করে না। সো এই হচ্ছে ব্যাপার। আর আরো কিছু জিনিস আছে এখানে, যেমন এখানে ডিভাইস গুলা কিন্তু আবার কস্টলি। হ্যাঁ, ডাটা আদান প্রদানের খরচ নাই বা কম একদম, ঠিক আছে, বাট ডিভাইস গুলা কিন্তু কস্টলি। সো এরকম এটার সুবিধা অসুবিধা আছে। তো প্যান বলতে আমরা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বুঝবো। এটা হচ্ছে শর্ট স্প্যানের মধ্যে কাজ করে, ওয়্যার্ড হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে। ডাটা আদান প্রদানে তেমন খরচ নাই, কিন্তু ডিভাইস গুলা নিজেরা কস্টলি। আর এটা হচ্ছে সিকিউরিটির কথা যদি চিন্তা করো, ও তো ছোট্ট একটা এরিয়ার মধ্যে থাকে, অন্য বাইরে থেকে কেউ কিন্তু দূরের থেকে এটার অ্যাক্সেস পাওয়াটা মুশকিল, এই প্যানের অ্যাক্সেস পাওয়াটা। সো সেদিক থেকে হচ্ছে এটা একরকম তোমাকে নিরাপত্তা দিয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে প্যানের জিনিসটা আমরা বুঝলাম, এটা খুবই সিম্পল। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, এইটা কি জিনিস? ল্যান বলতে বোঝায়, মনে করো একটা বিল্ডিং বা হচ্ছে একটা ছোট্ট এরিয়া, এর মধ্যে যে কম্পিউটার গুলা ওরা পরস্পরের সাথে কানেক্টেড। যেমন আমরা এখান থেকে যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, সো আমি যখন হচ্ছে এই স্লাইড বানানোর কাজ করব বা তোমাদের রিসোর্স গুছানোর কাজ করব, আমি হয়তো এই স্ক্রিনটার সামনে বসে করব না, আমি হয়তো কোনো একটা জায়গায় বসে ডেস্কে বসে এই কাজগুলা করব। সো সেই পিসিতে আমি যে কাজটা করলাম সেইটা আমার এই স্ক্রিনে কিভাবে আসলো, এইটার সাথে যে পিসিটা লাগানো আছে, সিপিইউটা নিচে রাখা আছে, সো এই কম্পিউটারগুলা কিন্তু পরস্পর কানেক্টেড। তাহলে এই যে একটা বিল্ডিং এর বিভিন্ন কম্পিউটার গুলা একটা নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড কিংবা একটা প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড, সো এইটা হচ্ছে আমাদের ল্যান। ইভেন এইটাও হচ্ছে ওয়্যার্ড হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে। সো ইথারনেট কেবল দিয়ে আমরা যখন হচ্ছে একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্ট করি, তখন এটা হচ্ছে ওয়্যার্ড ল্যান। আর যদি হচ্ছে সেটা ওয়্যার্ড না হয়, আমি যদি একটা রাউটারের থ্রুতে করি, ওয়াইফাই রাউটারের থ্রুতে, তাহলে সেটা হচ্ছে তখন ডাব্লিউ ল্যান। সো ল্যান বলতে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ছোট একটা এরিয়ার মধ্যে বা একটা বিল্ডিং এর মধ্যে এই পিসি গুলো যখন কানেক্টেড থাকে, তখন সেটাকে আমরা হচ্ছে ল্যান বলতেছি। তাহলে এইখানে যেমন দেখো, এই জায়গায় হচ্ছে অনেকগুলা পিসি দেখাচ্ছে যে এরা পরস্পর কানেক্টেড, তো এটা হচ্ছে আমাদের ল্যান। তাহলে প্যানের থেকে ল্যানের বিস্তৃতিটা কিন্তু আর একটু বড়, তাই না? এবং ডাটা ট্রান্সফার রেটও বেশি। ইভেন ধরো এই মুহূর্তে আমরা যে এখন ক্লাসটা নিচ্ছি, এখানে তো ক্যামেরা দিয়ে শুট হচ্ছে, সেই ক্যামেরা থেকে ডাটা গিয়ে একটা পিসিতে যাচ্ছে, সেখান থেকে ব্রডকাস্ট হচ্ছে। আবার এই যে ক্লাসগুলো, এগুলো রেকর্ড হয়ে থাকতেছে, রেকর্ড হয়ে সাথে সাথে আমাদের কোথায় সার্ভারে চলে যাচ্ছে, এক পিসি থেকে আরেক পিসিতে হচ্ছে এই বড় বড় ফাইলগুলা যাচ্ছে। সো এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কে ইথারনেট কেবল দিয়ে যে পিসি গুলা কানেক্টেড, এগুলোর ভিতরে কিন্তু খুবই হাই স্পিডে খুব বড় বড় ফাইল বা ডাটা আদান প্রদান করা সম্ভব। এইভাবে হচ্ছে এগুলো আদান প্রদান করা যায়। হ্যাঁ, সাউন্ডটা একটু পজ হবে। ওকে, সো এটা হচ্ছে ল্যান। তাহলে ল্যান হচ্ছে প্যানের চেয়ে আর একটু বড় এরিয়া নিয়ে কাজ করে, ডাটা ট্রান্সফার রেটও বেশি। সো এই হচ্ছে একদম বেসিক পার্থক্য। তবুও তোমরা করবা কি, বইয়ে তোমাদের হচ্ছে ল্যান এবং প্যানের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আছে, লাস্টে একটা ছক আছে, আরো দু একটা জিনিস আছে, এগুলো দেখার পরে তারপর আমরা ওই ছকে যাইতে পারবো। সো ওই ছকটা অন্তত একবার দেখে রাখবা, যেগুলোর মধ্যে কোনটার পার্থক্য কি। তৃতীয়ত হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। এই যে ল্যানের কথা বললাম বা তার আগে প্যানের কথা বললাম, এগুলো তো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, তাই না? তুমি নিজে কন্ট্রোল করতেছো এই জিনিসটা, তোমার তৈরি করা নেটওয়ার্ক বা তুমি এটাকে কন্ট্রোল করতেছো এরকম। কিন্তু ম্যানে যখন যাবা, সেটা কিন্তু আরো বড় এরিয়া নিয়ে কাজ করে। ইভেন ধরো এইখানে একটা ল্যান আছে, এইখানে একটা ল্যান আছে, এগুলা কানেক্ট করে হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান তৈরি করা হয়। তো এটা যেহেতু আরো বড় এলাকা জুড়ে কাজ করে, সো এটা নর্মালি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন থাকে না, কোন একটা অর্গানাইজেশন এটা চালায়।
আর আরো একটা জিনিস এখানে পার্থক্য আছে, এই যে ম্যান, এটার জন্য তোমার কিন্তু একটা অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে, একটা অথরাইজেশন প্রয়োজন পড়ে। বাট প্যান যেটা, তুমি তোমার কম্পিউটারের সাথে তোমার ফোনকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করবা, ওয়্যারলেসলি কানেক্ট করবা, এটার জন্য কিন্তু স্পেশাল কোনো অনুমতি বা হচ্ছে এই ধরনের কোনো ইয়া লাগে না, সার্টিফিকেশন, এই জিনিসগুলো কিন্তু লাগে না। কারণ এইটা যে ডেটা ব্যান্ডে কাজ করে, 2.4 GHz এই ব্যান্ডটাতে কাজ করে, এইটা হচ্ছে তোমার এডুকেশনাল বা রিসার্চ পারপাসে ফ্রিলি ইউজ করা যায়, বা পার্সোনাল ইউজের জন্য ফ্রিলি ইউজ করা যায়। সো এটার জন্য তোমার স্পেশাল কোনো পারমিশনের দরকার নেই। বাট ম্যানের জন্য কিন্তু একটা স্পেশাল পারমিশন দরকার আছে, যেহেতু ও আরো বড় এরিয়া নিয়ে কাজ করে এবং বিভিন্ন জায়গার ল্যান্ড গুলাকে ও কানেক্ট করতেছে। সো এটা হচ্ছে ম্যান। তো নর্মালি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এটা চালায়। তাহলে অর্গানাইজেশন, অর্গানাইজেশন চালিত, চালিত। আর হচ্ছে অনুমতি লাগে, অনুমতি দরকার হয়। ধরো লোকাল যে ল এনফোর্সমেন্ট বডি বা হচ্ছে অথরিটি বডি, তাদের কোনো একটা ধরনের অনুমতি বা অথরাইজেশন লাগে, তাইলে হচ্ছে এটা চালানো যায়। আচ্ছা, স্ক্রিনের লেখা ঝাপসা দেখা যাচ্ছে, এইটা ঝাপসা দেখা গেলে সমস্যা নাই, এটা তো ছবি, এটা তোমরা ইয়াতে পেয়েই যাবা, এখানে ভিতরে লেখাও নাই তেমন একটা। এগুলা দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্গানাইজেশন চালিত, অনুমতি দরকার হয়, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ কিনা এটা দেখো, তাইলেই হবে। ফাতিমা জিজ্ঞেস করছো যে ভাই রিপিটার কি, একটু পরে আসতেছে, আসবে এখানে ডিভাইসের মধ্যে, নেটওয়ার্ক ডিভাইসের আন্ডারে এটা আসবে। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এটা আমরা বুঝলাম। এরপরে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হচ্ছে মনে করো কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠান বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো ওদের একটা ক্যাম্পাস আছে। যেমন আমরা এখন যেখানে আছি এটা আমাদের হচ্ছে মতিঝিল ক্যাম্পাস। তো এই মতিঝিল ক্যাম্পাসে কি হয়, এক বিল্ডিং এ অনেকগুলো অর্গানাইজেশন থাকে, বা কাছাকাছি বিল্ডিং এ ওই একই অর্গানাইজেশনের বেশ কয়েকটা হচ্ছে আলাদা কোম্পানি থাকে। সো এই যে একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে বিভিন্ন যে বিল্ডিং গুলা থাকে, মনে করো এখানে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দেখানো হয়েছে যে অ্যাডমিশন সেকশন, একাডেমিক বিল্ডিং, লাইব্রেরি, হোস্টেল, এক্সামিনেশন সেকশন। সো এই যে এগুলার প্রত্যেকটার ভিতরে কি আছে, এক একটা করে ল্যান আছে। তো সেগুলাকে কানেক্ট করে দিয়ে যে নেটওয়ার্কটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। তাহলে এই যে একটা প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিল্ডিং গুলা, এই বিল্ডিং গুলার মধ্যে কানেক্ট করে এই পুরো হোল ক্যাম্পাসে যে নেটওয়ার্কটা তৈরি করা যায়, এটা হচ্ছে ক্যান। তাহলে এইটা ম্যানেরই একটা ছোটখাটো রূপ বলা যায়। তো ম্যানের থেকে এটা একটু ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে ম্যানে যেমন হচ্ছে যারা যারা কানেক্টেড থাকে তারা সবাই কিন্তু একই প্রতিষ্ঠানের নাও হইতে পারে, ম্যানে যে কোনো একটা ব্যক্তিও যোগ হইতে পারে বা একটা প্রতিষ্ঠানও যোগ হইতে পারে। বাট ক্যান যেটা, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের যে জিনিসগুলা, বিভিন্ন এস্টাবলিশমেন্ট গুলা, সেগুলোর মধ্যে ও যোগাযোগটা রক্ষা করে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তারপরে আসতেছে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এই বিভিন্ন জায়গার, বিভিন্ন জিওগ্রাফিক লোকেশনের যে ল্যান গুলো আছে, সেগুলোকে আমরা হচ্ছে একত্রে কানেক্ট করতে পারি। তাহলে আমরা এই যে ইন্টারনেট ইউজ করি, এটা কিন্তু এক ধরনের ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেটে কি হয় বা ধরো ল্যানে কি হয়, ল্যানে হচ্ছে যে জিনিসগুলা কানেক্টেড থাকে ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে ওইটুকুর মধ্যে। সো এর মধ্যে ইনফরমেশন শেয়ার করা যায়, রিসোর্স শেয়ার করা যায়, সফটওয়্যার হার্ডওয়্যার শেয়ার করা যায়, এরকম। বাট যদি আমি অন্য জায়গার একটা ল্যানের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমাকে কিসের সাহায্য নিতে হচ্ছে, ওয়ানের সাহায্য নিতে হচ্ছে। তো ওয়ানের সাহায্য নিয়ে আমি হচ্ছে লোকাল এরিয়ায় কিংবা হচ্ছে ইভেন অন্য দেশে, হ্যাঁ বিশ্বের অন্যান্য দেশে ওরকম জায়গায় যে নেটওয়ার্ক গুলো আছে, সার্ভার গুলো আছে, সেগুলোর সাথেও কানেক্টেড হইতে পারি। তো এটা হচ্ছে ওয়ান। তাহলে এটা আরো অনেক বেশি ওয়াইড। তো ইন্টারনেট হচ্ছে ওয়ানের একটা এক্সাম্পল। তাহলে যেগুলা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওখানে তো ওইটুকুর মধ্যেই হচ্ছে কানেক্টেড থাকে। বা ইন্ট্রানেট, নিজেদের ভিতরে, ইন্ট্রা মানে হচ্ছে একদম নিজেদের ভিতরে, তো ওইটুকুর মধ্যে এটা কাজ করে। আর এটা হচ্ছে একদম ওয়াইড, সবার মধ্যে এটা যোগাযোগ স্থাপন করতে পারে। তাহলে ওয়ান হচ্ছে এখানে আরো অনেক বড়, এবং এখানে হচ্ছে ডাটা ট্রান্সফার স্পিডের যে রিকোয়ারমেন্ট সেটা অনেক বেশি থাকে। তো এটা হচ্ছে ওয়ান। তাহলে ইন্টারনেট যেটা, সেটা হচ্ছে ওয়ানের একটা এক্সাম্পল। তাহলে আমি এখানে শুধু এক কথা লিখে রাখলাম যে ইন্টারনেট, ইন্টারনেট। তাহলে এর মাধ্যমে তুমি আসলে শুধু ডেস্কে বসেই পুরা দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারতেছো, সবকিছু করতে পারতেছো। যেমন তুমি যে এখন ক্লাসটা করতেছো,
তুমি কি ইন্টারনেটের মাধ্যমে করতেছো না? এখন যে লাইভ দেখতেছো যারা, এই যে এখন লাইভে যারা উপস্থিত আছো, এই যে, আর এই যে এখানে অর্পা জিজ্ঞেস করছো আমাকে, দেখো তুমি ক্লাসও করতেছো আবার প্রশ্নও করতে পারতেছো। সো এটা হচ্ছে ইন্টারনেটের জন্য ওয়ান ইউজ করতেছি আমরা, যে ক্যানের চেয়ে ম্যানের বিস্তৃতি বেশি কিনা। ক্যান হচ্ছে একটা ক্যাম্পাসের মধ্যে, তো ক্যাম্পাস তো নর্মালি পুরো একটা শহরের মতো বড় বা কয়েকটা সিটি ওয়াইড হয় না, বাট ম্যান কিন্তু হচ্ছে একটা সিটি ওয়াইড হইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ম্যানের বিস্তৃতি কিন্তু বেশি। ওকে, তাহলে আমরা কি ইউজ করতেছি? আমরা হচ্ছে এখন ইন্টারনেট ইউজ করতেছি, সেটা এটার আন্ডারে পড়ে। তাহলে এটা দিয়ে আমি কি করতে পারি? সব জায়গায় যোগাযোগ করতে পারি। তো সুবিধা অসুবিধার মধ্যে একটা জায়গা খালি আমি মেনশন করব, বইয়ে তো অনেকগুলো পয়েন্ট লেখাই আছে, ওটা তো তুমি দেখবাই। লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা ল্যান, ওটা ওই কয়টা জিনিসই কানেক্টেড, সো এখানে বাইরের কোনো থ্রেট নাই। বাট যদি সেটা ওয়ানের সাথে কানেক্টেড থাকে, ল্যানটা যদি ওয়ানের সাথে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু সিকিউরিটি থ্রেট থাকে একটা, যে অন্য কেউ অন্য লোকেশনে বসে তোমার পিসি হ্যাক করতে পারে বা তোমার সিস্টেম হ্যাক করতে পারে, এখানে কোনো পরিবর্তন আনতে পারে আনওয়ান্টেড, যেটা তুমি চাও না। এরকম সম্ভাবনা কিন্তু থেকে যায়। তারপরে হচ্ছে বিভিন্ন সময় যে ভাইরাস অ্যাটাক হয়। সো ইন্টারনেট থেকে তুমি হচ্ছে কোন একটা ওয়েবসাইটে গেছো বা কোন একটা সফটওয়্যার ডাউনলোড করছো, ম্যালওয়্যার চলে আসছে তোমার পিসিতে বা একটা ভাইরাস চলে আসছে, সেটা কিন্তু ল্যানের ভিতরে আপনা আপনি গজাইতো না। সো ওয়ানের মাধ্যমে এটা তোমার কাছে আসছে বাইরে থেকে, সো ওই ধরনের একটা থ্রেট থাকে এখানে। ওকে, এইবার মালিকানা অনুসারে যদি বলি, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক তো একদম সেলফ এক্সপ্লেনেটরি, তুমি নিজে যেটা মেনটেন করতেছো। সো প্যান কিন্তু প্রাইভেট নেটওয়ার্কের একটা এক্সাম্পল। আর পাবলিক নেটওয়ার্ক হচ্ছে একদম জনসাধারণের জন্য, যে কেউ চাইলে এটা ইউজ করতে পারবে, যে কেউ অ্যাক্সেস নিতে পারবে। তাহলে তোমাকে যদি বলা হয় এই প্রাইভেট নেটওয়ার্ক আর হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, এই দুইটার মধ্যে কোনটা সিকিউরিটির দিক থেকে বেশি নিরাপদ, তাহলে অবশ্যই সেটা কোনটা হবে? প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে এখানে সবার অ্যাক্সেস নাই। যেমন আমরা যদি এই বিল্ডিং এ একটা ইন্টারনেট তৈরি করি, এই বিল্ডিং এর পিসি গুলাকে কানেক্ট করে, আর সেটা ওয়ান এর সাথে কানেক্ট করলাম না, তাইলে সেটা কি হবে? এটা কিন্তু পার্সোনাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে। তাহলে বাইরে থেকে কেউ অ্যাক্সেসও পাবে না, কিছু করতেও পারবে না। সেটা ফার মোর সিকিউরড। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস, এটা সবাই অ্যাক্সেস করতে পারে না। আর পাবলিক নেটওয়ার্ক কোনটা? সবাই অ্যাক্সেস করতে পারে, সো সিকিউরিটি থ্রেটও বেশি আসলে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্ক। এটা কিসের ভিত্তিতে নেটওয়ার্কের শ্রেণী বিভাগ? মালিকানার ভিত্তিতে। আর আগে যেগুলো করছি আমরা, এগুলো কিসের ভিত্তিতে? এটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতির বেসিসে। তাহলে কি কি দেখছি এখানে আমরা একবার একটু রিক্যাপ করি, তারপর আবার আসি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, এটা একদম ব্যক্তিগত, ছোট এরিয়াতে কাজ করে, বাইরে থেকে পাওয়া যায় না। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, এটা আরেকটু বড়। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা তার চেয়েও বড়। আর ক্যান হচ্ছে নির্দিষ্ট একটা কোম্পানি বা শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সোজা কথায় ইন্টারনেট। আর এদিকে আমরা মালিকানার ভিত্তিতে দেখলাম প্রাইভেট হইতে পারে, পাবলিক হইতে পারে। এইবার সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। সো এইখানে সার্ভার বেসড নেটওয়ার্ক হচ্ছে কিরকম হয় আর পিয়ার টু পিয়ার কিরকম হয়, আমি তোমাকে একটু এখানে ছবিটা এঁকে দেখাই। সার্ভার বলতে একটা সেন্ট্রাল জিনিস থাকে, একটা সেন্ট্রাল ডিভাইস থাকে, ও হচ্ছে সবগুলা পিসি যারা ওর সাথে কানেক্টেড তাদেরকে সার্ভ করে। সার্ভ করে মানে কি? কোনো একটা পিসির হচ্ছে একটা ইনফরমেশন দরকার হইলো, কোনো একটা রিসোর্স দরকার হইলো, তখন ও ডিরেক্টলি ওর কাছ থেকে নেয়, ওর সাথে যোগাযোগ করে। তাহলে এইখানে হচ্ছে একটা পিসি কানেক্টেড, মনে করো এরকম, এইখানে একটা পিসি কানেক্টেড এরকম, এইখানে আরেকটা পিসি কানেক্টেড এরকম। তো এই পিসি গুলা কিন্তু নিজেরা নিজেরা কানেক্টেড না। ইভেন যদি ওর ওর কাছ থেকে একটা ইনফরমেশন দরকারও হয়, ও কিন্তু ডিরেক্টলি ওকে আস্ক করতে পারবে না, ওর থ্রুতে হয়ে যাইতে হবে, তাই না? তাহলে ওর থ্রুতে যেহেতু হয়ে যাইতে হচ্ছে, তাহলে এই যে এইটা হচ্ছে সার্ভার, এইটা হচ্ছে সার্ভার। তাহলে এটা হচ্ছে সার্ভার বেসড নেটওয়ার্ক। আর আরেকটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। সার্ভার বেসড নেটওয়ার্কের আরো এক্সাম্পল দেই। মনে করো হচ্ছে কোন একটা স্ট্রিমিং সার্ভিস, কাইন্ড অফ ধরো নেটফ্লিক্স। তুমি হচ্ছে নেটফ্লিক্স থেকে একটা সিরিজ দেখতে চাও, তাহলে ওই নেটফ্লিক্সে যারা হচ্ছে মানে ইউজ করছো তারা জানো যে নেটফ্লিক্সে কোন একটা সিরিজের কোন একটা এপিসোড তুমি কিন্তু নিজের ডিভাইসেও ডাউনলোড করে রাখতে পারো। তাহলে তুমি যখন হচ্ছে কোন একটা সিরিজ দেখতে চাইবা, ধরো তোমার ডিভাইসে এটা ডাউনলোড করা নাই,
কিন্তু হচ্ছে পাশের রুমে তোমার ফ্রেন্ডের ডিভাইসে ওটা ডাউনলোড করা আছে। তুমি কিন্তু ওরটা থেকে ডিরেক্টলি দেখতে পারবা না, বা ওর ডিভাইস থেকে তোমার ডিভাইসে কিন্তু জিনিসটা এসে দেখানো যাবে না। তুমি যখন দেখতে চাইবা তখন তোমাকে হচ্ছে নেটফ্লিক্সের যে লোকাল সার্ভার, ওই সার্ভারে কানেক্ট করে দিবে। ওইখানে যদি জিনিসটা থাকে ওইখান থেকে তুমি দেখতে পারবা। ওইখান থেকে তুমি তোমার ডিভাইসে ডাউনলোড করেও দেখতে পারবা, এরকম। সো এখানে কানেকশনটা হয় হচ্ছে এরকম একটা সেন্ট্রাল বডির সাথে বা সার্ভারের সাথে। বাট পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যেটা পিয়ার টু পিয়ার মানে কি, এইখানে ধরো একটা পিসি আছে, এইখানে একটা পিসি আছে, এইখানে একটা পিসি আছে, ও ওর সাথে কানেক্টেড, ও ওর সাথে কানেক্টেড, ও ওর সাথে কানেক্টেড, এরকম টু ওয়ে কানেকশন। ইভেন যদি এখানে হচ্ছে আরেকটা দেই, আমি এই যে আরেকটা দেই, তাহলে ওর সাথে কানেক্ট হবে, ওর সাথে কানেক্ট হবে, ওর সাথে কানেক্ট হবে, এরকম। সো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে ওরা নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে ডাটা আদান প্রদান করবে। একটা এক্সাম্পল দিতে পারি, টরেন্ট জিনিসটা কি অনেকে ইউজ করছো? টরেন্ট, টরেন্ট থেকে অনেক সময় বড় বড় ফাইল নামানো যায়। সো এই টরেন্টটা হচ্ছে একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের এক্সাম্পল হিসাবে বলতে পারি, যে টরেন্ট থেকে যে ডাউনলোডটা হয়। তাহলে এই ডাউনলোডটা হয় কোথা থেকে? কোনো সেন্ট্রাল কি সার্ভার থাকে? সার্ভার থেকে হয়? মনে করো টরেন্ট থেকে তুমি হচ্ছে একটা রিসোর্স নামাইতে চাও, মনে করো কোনো একটা পাবলিকলি অ্যাভেলেবল একটা সফটওয়্যার আছে, একটা ওপেন সোর্স সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা তুমি টরেন্ট থেকে নামাইতে চাও। সো ওই সফটওয়্যারটা বিভিন্ন মানুষের পিসির মধ্যে আছে। তাহলে ওই পুরা জিনিসটা একজনের থেকে একটুখানি ডাউনলোড হইলো, আরেকজনের থেকে একটুখানি ডাউনলোড হইলো, তারপর পুরাটা মিলে আবার তোমার পুরো ফাইলটা তৈরি হইলো। তো এটা হচ্ছে টরেন্টের সিস্টেম। তাহলে এটা হচ্ছে পিয়ার টু পিয়ার, একজন থেকে আরেকজনে হচ্ছে এটা কানেক্টেড থাকে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাইলে আমরা হচ্ছে সার্ভার বেসড জিনিসটা বুঝলাম, আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, ওরা নিজেদের মধ্যে কানেক্টেড। এইবার সার্ভারের সংখ্যা এবং স্টোরেজ মিডিয়া, এইটার উপরে নির্ভর করে শ্রেণী বিভাগ। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক যেটা, সেটাই ছবিটা দেখলেই বুঝবা, একটা সিঙ্গেল সার্ভারের সাথে সব ইউজার হচ্ছে কানেক্টেড। একটা সিঙ্গেল সার্ভার থাকবে, তার সাথে সবাই কানেক্টেড, এরকম যদি হয় তাহলে সেটাকে বলে সেন্ট্রালাইজড, মানে একটা সেন্ট্রাল বডি থাকে। আর আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেডের মধ্যে এই সার্ভারগুলা সেন্ট্রাল একটা না, ছড়ায় ছিটিয়ে বিভিন্ন সার্ভার আছে, সেগুলা বিভিন্ন ইউজারের সাথে কানেক্টেড। যেমন এক্সাম্পল দেই, ধরো ইউটিউব। ইউটিউবের সার্ভার কি একটা, সেন্ট্রাল কি একটা সার্ভার? না, বিভিন্ন জায়গায় ইউটিউবের বিভিন্ন রকম লোকাল সার্ভার আছে। তাতে সুবিধাটা কি? মনে করো একটা এলাকার মানুষ যেই ধরনের ভিডিও বেশি দেখে বা দেখতে পছন্দ করে, আরেকটা এলাকার মানুষ কিন্তু ওই ধরনের ভিডিও দেখে না বা দেখতে পছন্দ করে না। সো যেই জায়গায় যেই জিনিসের চাহিদা বেশি, ওই লোকাল সার্ভার গুলাতে হচ্ছে ওই ভিডিওগুলা বেশি থাকে, বা ওই ভিডিওগুলো ওইখানে ডাউনলোড করে রাখা হয়, মেনটেন করা হয়। তাতে সুবিধা কি? ওই এলাকার মানুষ যেহেতু ওই ভিডিওগুলোই দেখে ঘুরে ফিরে, তাহলে এগুলো দ্রুত তাদের কাছে পৌঁছাইতে পারে, ব্যান্ডউইথ বেশি থাকে, ইজিলি কানেকশনটা স্টেবল হয়। আর অন্য এলাকায় যেহেতু অন্য ভিডিও মানুষ দেখে, তখন হচ্ছে সেইগুলো ওই লোকাল সার্ভারে থাকে, ওখান থেকে রেডিলি সার্ভ করা যায়। এখন কথা হইলো, মনে করো ইউএস এর মানুষজন যে জিনিস দেখতে পছন্দ করে সেটা হচ্ছে ইউএস এর সার্ভারে আছে, ইন্ডিয়ার মানুষজন যে জিনিস দেখতে পছন্দ করে সেটা ইন্ডিয়ার সার্ভারে আছে, বাংলাদেশের মানুষজন যেটা দেখতে পছন্দ করে সেটা বাংলাদেশের কাছাকাছি সার্ভারে আছে। এখন ইউএস এর মানুষজন যে জিনিসগুলো বেশি দেখে বাংলাদেশের মানুষজন দেখে না, এরকম একটা দুটো ভিডিও হয়তো তোমার এই লোকাল সার্ভারে নাই। তাহলে কি তুমি ওই ভিডিও দেখতে পারবা না? হ্যাঁ পারবা। তখন তুমি হচ্ছে ওই ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট দিলে, তখন কিন্তু ওই সার্ভার থেকে এই সার্ভারে জিনিসটা আসবে, দেন তোমার পিসিতে আসবে। সো এই জায়গায় লোকালি বাফার করা ভিডিওগুলো যত দ্রুত হচ্ছে প্লে করা যাইতো বা ইজিলি তুমি পাইতা, এখানে হয়তো তার থেকে একটু ডিলে আসবে। বাট স্পিড যদি ভালো থাকে, ওই ডিলে আসলে তুমি টের পাবা না, বা ওইটা আসলে দৃষ্টিগ্রাহ্য কোনো ব্যাপার হবে না, বা সমস্যার কোনো কারণ হবে না। বাট এই কনভেনিয়েন্সের কারণে এই সার্ভারটাকে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, বা ডিস্ট্রিবিউটেড যে নেটওয়ার্কটা দেখাইলাম এখানে, সার্ভারগুলো আলাদা আলাদা জায়গায় থাকে, এই সিস্টেমটা। তাহলে এটা কিসের ভিত্তিতে? সার্ভারের সংখ্যা এবং স্টোরেজ মিডিয়া। সো এই যে ডাটাগুলো যে থাকে, এগুলো কিছু থাকে বিভিন্ন স্টোরেজ ডিভাইসের মধ্যে থাকে। তাহলে যদি সেন্ট্রাল একটা থাকে তাহলে এটা সেন্ট্রাল, আর যদি আলাদা আলাদা অনেকগুলো থাকে তাহলে ডিস্ট্রিবিউটেড। আর ফাইম জিজ্ঞেস করছিল যে ভাইয়া সার্ভারটা কি। সার্ভার হচ্ছে এরকমই একটা সিস্টেম, ওইখানেও হচ্ছে তোমার এরকম সিপিইউ থাকে, অনেক বড় বড় স্টোরেজ ডিভাইস থাকে, সিকিউরিটি ডিভাইস থাকে, এরকম।
সো ও কি করে এগুলোর সাথে যোগাযোগ করে যার যখন যেটা দরকার তাকে সেটা প্রোভাইড করে, এই জন্য সে সার্ভার। এমনিতে তো সবগুলাই তো হচ্ছে কম্পিউটার, তাই না? ঠিক আছে। এইবার নেটওয়ার্ক ডিভাইস বা যন্ত্রপাতি, তাহলে একটা একটা করে আসি। যেমন একটা হচ্ছে মডেম। তাহলে মডেম কথাটা কোত্থেকে আসছে? মডিউলেশন, মডিউলেশন, ডিমডিউলেশন, মডিউলেশন ডিমডিউলেশন। তাহলে মডিউলেশন থেকে এমও, ডিমডিউলেশন থেকে ডিইএম, দুইটা মিলে হয়ে গেছে মডেম। এটার আসলে কাজটা কি? তুমি যখন কোনো এক জায়গায় থেকে ডিজিটাল সিগন্যাল বানাইতেছো, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল পাঠাইতেছো, সেইটা মডেমটা অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে। অ্যানালগ সিগন্যাল কেমন হয়? ইলেকট্রিক্যাল সিগন্যাল, নাইলে লাইট পালস, এগুলাতে রূপান্তরিত করে। তাহলে সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল বা লাইট পালস এটা হচ্ছে তোমার যোগাযোগ মাধ্যম দিয়ে অনেক দূরে যায়। এটা টুইস্টেড পেয়ার কেবল হইতে পারে, অপটিক্যাল ফাইবার কেবল হইতে পারে, কোয়াক্সিয়াল কেবল হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে। তো এটার ভিতর দিয়ে অ্যানালগ সিগন্যাল যায়। তাহলে এই যে আমাদের ডিজিটাল যে সিগন্যালটা, সেটাকে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালে আমি পরিণত করলাম। দেন সেটাকে মডেমটা আবার কি করে, এই যে এখানে হচ্ছে মডেম আছে, এখানে হচ্ছে মডেম আছে, সে হচ্ছে আবার এটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করতেছে। তাহলে এটা হচ্ছে মডেমের কাজ। সেটা তখন হচ্ছে আমার কম্পিউটার ইউজ করতে পারতেছে। তাহলে কম্পিউটার থেকে যে সিগন্যাল জেনারেট হচ্ছে সেটাকে সে দূরে প্রেরণের উপযোগী একটা সিগন্যালে প্রেরণ করতেছে। দূরে প্রেরণের উপযোগী একটা সিগন্যালে প্রেরণ করতেছে, মানে কনভার্ট করতেছে। করে আবার ওই প্রান্তে যে মডেমটা থাকবে, সে আবার কম্পিউটারের ব্যবহার উপযোগী সিগন্যালে পরিণত করতেছে। তাহলে এটাকে দূরে প্রেরণের জন্য উপযোগী করা এটাকে বলে মডুলেশন। আর সেইখান থেকে আবার কম্পিউটারের ব্যবহার উপযোগী করা এটাকে বলা হচ্ছে ডিমডুলেশন। তাহলে এই মডুলেশন ডিমডুলেশন, ডিমডুলেশন মিলে হচ্ছে মডেম। তাহলে এটা হচ্ছে মডেমের কাজ। তাহলে বিভিন্ন ধরনের মডেম হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলোর হচ্ছে ডাটা ট্রান্সফার স্পিড থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, কোনটা কোনটাতে সুবিধা অসুবিধা কম বেশি এরকম থাকে। তো এটা হচ্ছে মডেমের কাজ। আর এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে তোমার হয় মাদারবোর্ডে বিল্ট ইন থাকে, নাইলে আলাদা স্লটের মধ্যে বসানোও যায়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মনে করো আমি হচ্ছে এই পিসিতে একটা ইথারনেট কানেকশন দিব। তাহলে ইথারনেট থেকে যে ডাটাটা আসছে ওইটা মাদারবোর্ডের জন্য উপযোগী করে কনভার্ট করে দিবে কে? এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সো এখানে আরো অনেক কিছু থাকে। সে হচ্ছে এই যে ইথারনেট কেবলটা আমি এনে লাগাইলাম, সো এটার সাথে আমার কম্পিউটারের সংযোগ স্থাপনের জন্য যা যা জিনিস দরকার, যে যে কম্পোনেন্ট দরকার, সেগুলো সব এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ডের মধ্যে থাকে। তো নর্মালি বিল্ট ইন থাকে বা চাইলে আলাদাও লাগানো যায়। আবার এখানে হচ্ছে ডাব্লিউ ল্যান কার্ডও আছে, যে ওয়্যারলেসলি হচ্ছে যোগাযোগ রক্ষা করে। ধরো বিল্ট ইন যে ওয়াইফাই গুলা পাওয়া যায় আমাদের পিসি গুলার মধ্যে, সেখানে কিন্তু ওয়্যারলেস ল্যান কার্ড থাকে। তাহলে মডেম এক জিনিস, আর এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কিন্তু আলাদা জিনিস। আর এদিকে আরেকটা জিনিস আছে, রাউটার আর গেটওয়ে। রাউটারটা কি জিনিস এটা তোমরা সবাই চিনো, প্রবাবলি সবার বাসাতেই একটা করে এরকম রাউটার আছে। এই রাউটারটা হচ্ছে মডেমের সাথে যুক্ত থাকে। মডেম তো আমার যে তার দিয়ে যে কানেকশন আসছে বা ফাইবার দিয়ে যে কানেকশন আসছে, সেই ডাটাটাকে ডিজিটালে পরিণত করে। সো সেইটার সাথে আমি ওয়্যারলেসলি, যদি আমার ওয়্যারলেসলি বা ওয়্যার্ড, আমি যদি আমার পিসি কানেক্ট করতে চাই, ল্যাপটপ কানেক্ট করতে চাই, কিংবা মোবাইল কানেক্ট করতে চাই, তখন সেটা কানেক্ট হয় কিন্তু এই রাউটারের সাথে। তাহলে এই রাউটার একটা নির্দিষ্ট প্রোটোকল মেইনটেইন করে এই ডিভাইস গুলাকে কানেক্ট করে। যেমন হচ্ছে ধরো ওয়াইফাই, ওয়াইফাই একটা প্রোটোকল। তাহলে এই ওয়াইফাই এর থ্রুতে সে হচ্ছে আমার মোবাইলটাকে কানেক্ট করবে, পিসিটাকে কানেক্ট করবে, ল্যাপটপটাকে কানেক্ট করবে। কিংবা এটার পিছন থেকে একটা তার বের হয়ে যদি আমি পিসিতে ঢুকাই দেই, তাহলে সেটা হচ্ছে একটা ওয়্যার্ড কানেকশন হইলো, ইথারনেট কেবল দিয়ে আমি একটা কানেকশন দিতে পারি। সো ও সেই প্রোটোকল মেইনটেইন করে ওর সাথে কানেকশন রক্ষা করবে। সো ও সেম প্রোটোকলের আন্ডারে একাধিক ডিভাইসকে কিন্তু সে ওই মডেমের সাথে যুক্ত করতে পারে। তাহলে প্রত্যেকটা ডিভাইসই ভার্চুয়ালি কার সাথে কানেক্টেড? ওই মডেমের সাথে কানেক্টেড। মডেম কার সাথে কানেক্টেড? ওই পুরো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এরকম। তাহলে এই যে ও একাধিক ডিভাইসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের আন্ডারে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিচ্ছে, এইটাই হচ্ছে রাউটার। আর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে গেটওয়ে। রাউটার আর গেটওয়ের মধ্যে একটা পার্থক্য আছে। গেটওয়ে হচ্ছে এক প্রোটোকলের সাথে আরেক প্রোটোকলকে
কানেক্ট করে দেয়। যেমন একটা এক্সাম্পল দেই, মনে করো কেউ একজন গরু পালে, তো সে হচ্ছে অনেকগুলা গরু নিয়ে আসছে, এই যে এখানে ধরো গরু আছে, তো এই গরুগুলাকে সে দূরের থেকে মনিটর করতে চায়। সে মনে করো গরুগুলা যেই জায়গায় আছে ও সেই জায়গায় নাই, সে অন্য জায়গায় থাকে, সে হচ্ছে এই গরুগুলাকে মনিটর করতে চায়। তাহলে এটা ওর একটা গরু আছে, তার সাথে হচ্ছে আরেকটা গরু আছে, এই যে মনে করো এরকম, দাঁড়া, এই যে, সো এইটা একটা গরু, এই যে এখানে আরেকটা গরু, আবার ধরো এই দুইটাকে আমি কপি করলাম, তাহলে আরো দুইটা হয়ে গেল। এরকম মনে করো অনেক গরু আছে, তো এই গরুগুলাকে রিমোটলি মনিটর করতে চায়। তো কি করলো জানো, এই গরুগুলার গলায় একটা করে হচ্ছে ওয়্যারেবল ডিভাইস কানেক্ট করে দিল, যে যে গরুর গলায় একটা করে ওয়্যারেবল ডিভাইস। তাহলে এই ওয়্যারেবল ডিভাইস গুলা কি করে, কাছাকাছি একটা জায়গায় ব্লুটুথের মাধ্যমে সে সিগন্যাল পাঠায়। তাহলে ব্লুটুথের মাধ্যমে সিগন্যাল পাঠাইলো, তাহলে ব্লুটুথ লিখলাম, বিটি, ব্লুটুথ। তাহলে এই যে গরুগুলার থেকে যে হেলথ ডাটা আসতেছে, কিরকম হেলথ ডাটা, যে এই গরুটা কি দাঁড়ায় আছে নাকি বসে আছে, এই গরুটা কি এখন মাথা ঝাঁকাইতেছে নাকি স্থির আছে, ও কি বেশি তিরিং বিরিং করে লাফাচ্ছে নাকি লাফাচ্ছে না, ও কি চঞ্চল আছে নাকি শান্ত আছে, ওর বডি টেম্পারেচার কত, এরকম অনেক তথ্য সে এখানে পাঠায়। তাহলে ব্লুটুথ এই প্রোটোকল ইউজ করে সে পাঠাচ্ছে। সে আবার তখন এই ব্লুটুথ থেকে ধরো ওয়াইফাইতে সিগন্যালটা কনভার্ট করে নিয়ার বাই কোনো একটা রাউটারে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে ও একদিকে ব্লুটুথ আরেক দিকে ওয়াইফাই একসাথে ইউজ করতেছে, তাই না? সো ও একটা গেটওয়ের মতো কাজ করতেছে। তাহলে এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলে সে কানেক্ট করতেছে। তাহলে এখানে মনে করো আমার রাউটার আছে, সো ও সেটাকে আবার হচ্ছে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে দিচ্ছে। তাহলে এই এক প্রোটোকলের সাথে আরেক প্রোটোকলকে কানেক্ট করে দেওয়া, এটা হচ্ছে আমাদের গেটওয়ে এর কাজ। তাহলে বিভিন্ন জায়গায় এই গেটওয়ে গুলা কাজে লাগে। ওকে, আর ফাহিম বলছো যে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা বুঝো নাই। আচ্ছা, এখানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, কার্ড কাকে বলে? কার্ড হচ্ছে এরকম একটা সার্কিট যেটাকে তুমি হচ্ছে পিসির মাদারবোর্ডের ভিতরে বিভিন্ন স্লট আছে, এই স্লটের মধ্যে বসায় দিতে পারবা। নরমালি কার্ড বলতে কি বোঝায়, এরকম আয়তাকার একটা কাগজের টুকরা, এটা কার্ড। এই কার্ডটাকে আমি একটা স্লটের মধ্যে বসাইতে পারি, এরকম করে একটা স্লটে বসাইতে পারি। তো মাদারবোর্ডে এরকম কার্ড বসানোর স্লট আছে বিভিন্ন রকম। সো মনে করো এই যে এটা একটা স্লট, এটা একটা স্লট, এরকম। তো এই স্লটের মধ্যে এই কার্ডটা এসে যে এরকম করে বসানো যায়, এরকম করে বসানো যায়, এরকম করে খাপে খাপে বসায় দেওয়া যায়। এখানে আমি আরেকটা বসাইতে পারবো এরকম। সো এই কার্ডটার উদ্দেশ্য কি, নেটওয়ার্কের সাথে তোমার ইন্টারফেস তৈরি করে দেওয়া, কানেকশন তৈরি করে দেওয়া। তাহলে যে ইথারনেট কানেকশনটা আসলো, তো মাদারবোর্ডে এটা ঢুকার জন্য যদি কোনো পোর্ট না থাকে, বা এই ডাটা হ্যান্ডেল করার জন্য যদি কোনো কম্পোনেন্ট না থাকে, তাহলে ওই মাদারবোর্ডটা কি করতে পারবে না, ওই ইথারনেট কানেকশনটাকে কাজে লাগাইতে পারবে না, তাই না? তাইলে আমার যদি এরকম একটা কার্ড থাকে, যেই কার্ডের মধ্যে এখানে একটা ইথারনেট পোর্ট আছে, এখানে মাদারবোর্ডের সাথে কানেকশন করার জন্য প্রয়োজনীয় কম্পোনেন্ট আছে, তাহলে এটাকে যখন আমি এখানে বসাই দিব, তাহলে এটাতে এসে আমি হচ্ছে বাইরে থেকে তার কানেক্ট করতে পারবো, করে এই কাজটা করা যাবে। আবার অনেক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে যেগুলো ওয়্যারলেস, সেগুলোতে আবার একটা অ্যান্টেনাও লাগানো থাকে। তাহলে ওইরকম ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিয়ে আমি চাইলে ওয়্যারলেসলি বাকি অনেক কিছুর সাথে কানেক্টেড হইতে পারবো। বুঝতে পারছো না? তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে গেটওয়ে, এটা রাউটার, আর এটা হচ্ছে মডেম। তাহলে ডিভাইসগুলোর মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পারবা। হ্যাঁ মারিয়া, তোমার মেসেজ পাইছি, এটা ট্রাই করা যাবে, বাট একটু কথা বলে নিতে হবে যে কিভাবে আসলে দেওয়া যায়। সব চ্যাপ্টারে হয়তো লাগবে না, বাট এটাতে হইলে খারাপ হয় না, সেটাই ভাবতেছি আর কি। আচ্ছা, তাহলে নেটওয়ার্কের যে ডিভাইস গুলা, এই ডিভাইস গুলার আমরা হচ্ছে একটা পরিচয় পাইলাম, একটা ডিস্টিংশন পাইলাম এদের মধ্যে। নেক্সট হচ্ছে রিপিটার এবং ব্রিজ। এইটা রিপিটার কি করে, ধরো তুমি দূরে একটা সিগন্যাল পাঠাইতে চাইতেছো, বাট সিগন্যালটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। তখন সেই সিগন্যালটা এত দুর্বল হয়ে যায় নাই যে বুঝাই যায় না, এরকম হয় নাই এখনো, কিন্তু আরেকটু দূরে গেলে এটা এরকম হয়ে যাবে যে বুঝাই যায় না। তাহলে যেই জায়গায় গেলে কমে গেছে বাট স্টিল এখনো বোঝা যাচ্ছে, ওইখানে ওই সিগন্যালটাই রিপিট করার জন্য বা স্ট্রেংথ বাড়ানোর জন্য একটা মেকানিজম থাকে। কেমন, আমি জাস্ট তোমাকে বলি, এটা একটা সহজ এক্সাম্পল দেই। ধরো এইখানে তুমি আছো, সো এখান থেকে তুমি হচ্ছে একটা কথা তোমার ফ্রেন্ডকে পৌঁছাইতে চাও। তো তুমি যখন কথা বলতেছো, তোমার কথার সাউন্ড এত দূর পর্যন্ত যাইতে পারে, এরপরে আর যাইতে পারে না, এরপরে আর গেলে শোনা যায় না।
তাহলে এইখানে কেউ যদি থাকে, সে হচ্ছে তোমার কথাটা কিন্তু আর শুনতে পাবে না। এই যে এখানে যদি কেউ থাকে, সে কিন্তু আর শুনতে পাবে না। তাহলে কি করা দরকার? মাঝখানে মনে করো তুমি আরেকজনকে দায়িত্ব দিলা, যে ও এখানে আছে, ধরো তোমার ছোট ভাই বা বোন, তুমি ওরে যা বলতে চাও, তুমি এটা যেভাবে বলতেছো ওইভাবেই বললা, ও শুনলো। এইখানে কি সিগন্যাল আগের মতো স্ট্রং নাকি দুর্বল? দুর্বল। কিন্তু মরে গেছে বা সিগন্যাল কি একদম শোনাই যাচ্ছে না? না, তা না, শোনা যাচ্ছে। ও তখন সেইটা শুনে এই সেম জিনিসটা আবার রিপিট করলো, তুমি যেই কথাটা বলছো ওই কথাটাই সে আবার বলল। তাইলে কি হবে? ও কিন্তু এখন শুনতে পাবে। তাহলে ও কার মেসেজটা পাইছে, ওর নাকি ওর? ও ও মেসেজটা পাইছে ওর কাছ থেকে, বাট মেসেজটা আসছে অরিজিনালি কার কাছ থেকে? ওর কাছ থেকে। তাহলে এই যে মাঝখানে ও যে এক কথা শুনে ওইটা আবার হুবহু পুনরাবৃত্তি করলো, ও তাইলে হচ্ছে রিপিটার। এই রিপিটার জিনিসটা অনেক জায়গায় আমাদের ইউজ হয়। যেমন মনে করো হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে যে ফাইবার অপটিক কেবল আসে, সো একবারে মনে করো হচ্ছে ট্রান্স আটলান্টিক কেবল, আটলান্টিকের এক প্রান্ত থেকে হচ্ছে যে সিগন্যাল পাঠাইছে ওটা কি একবারেই অপর প্রান্তে পৌঁছায় যায়? না, তার মাঝখানে সিগন্যাল আস্তে আস্তে অ্যাটেনুয়েশন হইতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। তাহলে যেখানে হচ্ছে যথেষ্ট পরিমাণ কমে যায়, এরপরে আরো কমে গেলে আর সিগন্যাল পুনরুদ্ধার করা যাবে না, ওখানে একটা রিপিটার বসাইতে হয়। তাহলে রিপিটার ওই সিগন্যালটা নিয়ে ওই সিগন্যালটার স্ট্রেংথ বাড়ায় দেয়। তাহলে এটা হচ্ছে রিপিটার। তাহলে হ্যাঁ, প্রতিধ্বনির মতো কাইন্ড অফ বলতে পারো। প্রতিধ্বনি অবশ্য ওইটাই ফিরে আসে, ঠিক সেই প্রতিধ্বনিও বলা যাবে না। মানে ও তোমার কথাকে ইকো করবে, এটা লিঙ্গুইস্টিক সেন্সে ঠিক আছে, ফিজিক্সের সেন্সে আবার ঠিক নেই। তো যাই হোক, মেনে নিলাম, যাও। তো ও যেটা বলতেছে ও সেটা রিপিট করতেছে, তাহলে এখন বুঝছো রিপিটার কি জিনিস। আর ব্রিজ হচ্ছে ওই ধরো একাধিক ল্যান, এগুলোতে কানেকশন ঘটানোর জন্য যেটা লাগে। কারণ ব্রিজ মানে কি, দুই পারের মধ্যে একটা সংযোগ করে দেয়। তাহলে এটা হচ্ছে ব্রিজ। ব্রিজ কিন্তু আবার রিপিটার না। ব্রিজ হচ্ছে জাস্ট একাধিক ল্যানের মধ্যে সংযোগটা তৈরি করে দেয়। সেটা রিমোট ব্রিজ হইতে পারে, মানে দূরবর্তী ব্রিজ হইতে পারে, লম্বা একটা কানেকশন। আবার হচ্ছে ওয়্যারলেস ব্রিজ হইতে পারে, যে তুমি ওয়্যারলেসলি ওদের সাথে কানেক্ট করতেছো এক লাইন থেকে আরেক লাইনে, এরকম হইতে পারে। তাহলে ব্রিজ হচ্ছে দুইটা আলাদা নেটওয়ার্ককে সংযোগ করায় দেওয়ার জন্য ইউজ হয়। রিপিটার হচ্ছে সিগন্যাল পাঠাইতে গেলে যেখানে সিগন্যাল স্ট্রেংথ কমে যাচ্ছে ওখানে সেটাকে বাড়ায় দেওয়ার জন্য হচ্ছে ইউজ করা হয়। ওকে, ফাইম যেটা বলতেছে প্রতিধ্বনির মতো না বলে আমি বলবো প্রতিনিধির মতো, তাইলে আরো বেটার হয় আর কি। তাহলে আমরা রিপিটার আর ব্রিজ এই দুইটা জিনিস দেখলাম। এবার নেটওয়ার্ক ডিভাইস বা যন্ত্রপাতির মধ্যে আরো দুই একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাব আর সুইচ। এই হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু জরুরি। হাব হচ্ছে এইখানে যে সিগন্যালটা আসছে, হাবের মধ্যে ইনপুট যেটা আসছে, সেটা কিন্তু হাবের একাধিক পোর্ট থাকে, সবগুলা পোর্টের থেকেই কিন্তু এটা অ্যাক্সেস করা যায়। হাবের ইনপুটে যেই সিগন্যালটা আসে, সেটা সবগুলা পোর্ট থেকেই সেটা অ্যাক্সেস করা যায়। তোমরা অনেকে নিজেরাও হাব ইউজ করছো। মনে করো এটা তোমার ল্যাপটপ। এখন ল্যাপটপের সাথে তোমার অনেকগুলা জিনিস কানেক্ট করা দরকার, কিন্তু ল্যাপটপে পোর্ট আছে মনে করো একটা। ল্যাপটপে ধরে নাও পোর্ট আছে একটা। এখন তোমার কানেক্ট করা দরকার হচ্ছে একটা মাউস, তোমার কানেক্ট করা দরকার একটা এক্সটার্নাল কিবোর্ড, তোমার হয়তো একটা গ্রাফিক ট্যাব কানেক্ট করতে হবে, এটাতে তুমি ছবি টবি এঁকে এখানে কোনো একটা কাজ করবা। এই জিনিসগুলো তোমার কানেক্ট করা দরকার। অথবা তুমি একটা ওয়্যার্ড হেডফোন এটা ইউজ করতে চাও। তাহলে এতগুলো পোর্ট তো তোমার ল্যাপটপে নাই। তখন তুমি কি করো? তখন তুমি বাজার থেকে একটা হাব কিনে আনো। ওই হাবটা কি এটার সাথে কানেক্টেড থাকে। সেই হাবের এইখানে এসে অনেকগুলা পোর্ট থাকে, 1 2 3 4 5 এরকম অনেকগুলা পোর্ট থাকে। তার কোনো একটা পোর্টে তোমার হচ্ছে এই হেডফোনটা কানেক্টেড, কোনো একটা পোর্টে এইটা কানেক্টেড, কোনো একটা পোর্টে এইটা কানেক্টেড, কোনো একটা পোর্টে এইটা কানেক্টেড। তাহলে এই একটা ডাটা লাইন দিয়েই আসতেছে, সো এখান থেকে যে সিগন্যালটা আসতেছে সেটা সবাই পাচ্ছে, আবার সবার থেকে এখানে সিগন্যালটা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে হাব। তাহলে এই হাবগুলা কেমন? হাব হচ্ছে এই সিগন্যালটা সবার কাছেই যায়। তাহলে ও কি আলাদা করে সিগন্যাল ফিল্টার করতে পারে? না, সিগন্যাল ফিল্টার করতে পারে না। এটার স্পিড কি খুব বেশি? না, একেবারে আহামরি রকমের বেশি না। পোর্টও কম থাকে, দামও মোটামুটি হচ্ছে কমের দিকেই। আর এইটা হচ্ছে সুইচ। সুইচ আবার ডিফারেন্ট জিনিস। মনে করো আমার বাসায় যে ইন্টারনেটের লাইন আসছে সেটা অনেক হাই স্পিড ইন্টারনেটের লাইন, সেখান থেকে আমি আলাদা আলাদা কয়েকটা পিসিতে এই ইথারনেট কেবল দিয়ে কানেকশন দিব। তাহলে তখন আমার ইউজ করতে হবে আসলে সুইচ। সুইচে কিন্তু স্পেসিফিক পোর্টে ডাটা পাঠানো যায়। এই যে পোর্টগুলো এগুলো আলাদা আলাদা, তাহলে এখানে ডাটা ফিল্টার করা যায়।
স্পেসিফিক পোর্টে স্পেসিফিক ডাটা পাঠানো যায়। সো এই জন্য এটা হচ্ছে একদিক থেকে ভালো। সো এটা হচ্ছে পোর্ট বেশি থাকে, দাম বেশি, দ্রুত গতির। সো হাবের থেকে এটার সিগনিফিকেন্ট ডিফারেন্সও আছে, সুবিধা অসুবিধাও আছে। তাহলে সুইচ এক জিনিস, হাব কিন্তু আরেক জিনিস। তাহলে সুইচ বলতে নর্মালি মাথায় ঘুরে হচ্ছে যে সুইচ অন অফ করা, বাট এখানে আমরা নেটওয়ার্ক ডিভাইস হিসেবে যে সুইচ ইউজ করব, সেই সুইচটার কিন্তু কাজ ভিন্ন। ও কি করতেছে, ও ওর ইনপুটে যেই ডাটা আসতেছে সেটা ফিল্টার করে যেটা যেই পোর্টে যাওয়ার কথা সেটা সেই পোর্টেই সে দিতে পারতেছে। ওকে। হুম। রিপিটার কিন্তু বিভিন্ন জায়গাতেই ইউজ হইতে পারে। হ্যাঁ, ইভেন মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরেও হচ্ছে রিপিটার থাকতে পারে। এই যে ফাতিমা যে বলছো সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যেমন ধরো তুমি হচ্ছে ঘরের ভিতরে একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করলা, ওয়াইফাই এর সিগন্যাল অত স্ট্রং না, এক রুমের ভিতরে কাজ করে পরের রুমে যায় না, ওইখানেও তুমি একটা রিপিটার বসাইতে পারো যে এই সিগন্যালটাকে পরের রুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো তাহলে ওইটা ল্যানের পার্ট হয়ে যাবে, তাই না? ওকে। এইবার নেটওয়ার্ক টপোলজি, টপোলজিটা ইম্পর্টেন্ট। যেমন প্রথম হচ্ছে বাস টপোলজি। তো বাস টপোলজিটা কি জিনিস আমি একটু এক্সপ্লেইন করি। একটা সেন্ট্রাল হাইওয়ে থাকে, হ্যাঁ, একটা সেন্ট্রাল হাইওয়ে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাকবোন, ব্যাকবোন বা মেরুদণ্ড। তাহলে এই সেন্ট্রাল যে ডাটা লাইন, এই ডাটা লাইনের সাথে পিসি গুলা কানেক্টেড থাকে। এইখানে একটা পিসি কানেক্টেড থাকতে পারে, এইখানে একটা পিসি কানেক্টেড থাকতে পারে, এইখানে একটা পিসি কানেক্টেড থাকতে পারে। তাহলে এটা হচ্ছে বাস টপোলজি। তাহলে এটা একটা সেন্ট্রাল ডাটা হাইওয়ে, একটা ডাটা লাইন, সেই লাইনটাকে আমরা বলতেছি ব্যাকবোন। এই ব্যাকবোনের সাথে পিসি গুলা কানেক্টেড, তাহলে এটাকে বলা হচ্ছে বাস। তাহলে বাসের সুবিধা অসুবিধা কি কি? বাসের সুবিধা হচ্ছে যে এখন আমি চাইলে এখানে আরো একটা ডিভাইস অ্যাড করতে পারবো, বাকিগুলাতে কোনো চেঞ্জ না করেই, তাই না? কিংবা এই ডিভাইসটাকে আমি এখান থেকে রিমুভ করে ফেলতে পারবো, বাকিগুলাতে কোনো ডিস্টার্ব না করেই। তাহলে বাস হচ্ছে সিম্পল, ইজি টু ম্যানেজ এরকম, বাকিগুলাতে কোনো ঝামেলা করে না। ইভেন এটা যদি নষ্টও হয়ে যায়, বাকিদের কোনো ক্ষতি আছে? ও তো এখান থেকে ডাটা পাচ্ছে, এখান থেকে ডাটা পাচ্ছে, এরকম। আর এই বাসের মাধ্যমে ও চাইলে ওই পিসির থেকেও ডাটা নিতে পারবে, ও চাইলে এই পিসির থেকেও ডাটা নিতে পারবে, এরকম। তো তোমার ব্যাকবোন যদি তুমি আরো বড় করতে চাও, তুমি এখানেও একটা রিপিটার বসাইতে পারো। তুমি এখানে রিপিটার বসালে তোমার ব্যাকবোনটাও আরো লম্বা হইলো, তাহলে এখানে আরো আরো ডিভাইস তুমি কানেক্ট করতে পারলা। তাহলে এটা হচ্ছে বাস। ক্লিয়ার? তাহলে বাস হচ্ছে এরকম সিম্পল একটা জিনিস, একটা সেন্ট্রাল ডাটা লাইন থাকবে, সেই ডাটা লাইনের সাথে সবাই কানেক্টেড। তো এখান থেকে হচ্ছে যার যার যেটা দরকার সে নিয়ে নিতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের বাস টপোলজি, এখানে বাস টপোলজির ছবিটাও দেওয়া আছে। এটা হচ্ছে বাস। আর এই বাসের পরে আসতেছে হচ্ছে স্টার টপোলজি। এই যে স্টার টপোলজি, এটার সেন্টারে থাকে দেখো একটা হাব। তাহলে স্টারের সেন্টারে একটা হাব আছে, সেই হাবের সাথে কিন্তু সবাই কানেক্টেড। তো স্টার নামটা আসছে হচ্ছে যেটা দেখতে, যে এই হাব থেকে যখন এই যে 1 2 3 4 5 6 এরকম আমি দিচ্ছি, এটা তারার মতো দেখাচ্ছে, এরকম বিভিন্ন ডিভাইস গুলা কানেক্টেড, এই তারার মতো দেখাচ্ছে, এই জন্য এটাকে হচ্ছে আমরা কি বলতেছি, স্টার বলতেছি, দেখতে এরকম বলে। তবে পরীক্ষায় করবে কি মাঝে মধ্যে তোমার ট্রিক খাটানোর জন্য স্টার টপোলজিটা ভিন্ন ভাবে এঁকে দিবে, জিজ্ঞেস করবে এটা কোন টপোলজি। তখন তুমি যদি বলতে না পারো তাহলে ঝামেলা। যেমন কেমন হইতে পারে, মনে করো এইটা হচ্ছে আমার হাব, একটাকে আমি রাখলাম এইখানে, একটাকে আমি রাখলাম এইখানে, একটাকে আমি রাখলাম হচ্ছে এইখানে, একটাকে আমি রাখলাম হচ্ছে এইখানে, একটাকে আমি রাখলাম হচ্ছে এইখানে। তো এটা তো দেখতে তারার মতো না, কিন্তু খেয়াল করে দেখো সেন্ট্রাল একটা হাবের সাথে সবাই কানেক্টেড। তাহলে এরকম সেন্ট্রাল একটা হাবের সাথে যখন সবাই কানেক্টেড থাকে, তখন সেটাই স্টার টপোলজি। তাহলে অনেক সময় পরীক্ষা এটা আসে যে কোনটা কোন টপোলজি। সো তখন দেখবা যে সবাই কি একজনের সাথে কানেক্টেড, ইয়েস সবাই একজনের সাথে কানেক্টেড, এই যে ওর সাথে কানেক্টেড, তাইলে এটা স্টার টপোলজি। এটা মনে রাখলেই হবে। তাহলে স্টার টপোলজির সুবিধা হচ্ছে যে এখানে একটাকে খুলে ফেলা যাবে, আবার একটাকে জুড়ে দেওয়া যাবে, কোনো ঝামেলা করতে হবে না। ওই বাসের থেকে আবার স্টার একটা বাড়তি সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য যেহেতু আলাদা কানেকশন, তাহলে এই কেবলটা একরকম, এই কেবলটা আরেক রকম হইলেও কোনো সমস্যা নাই। ও স্টারে কানেক্টেড, বাট এটার থেকে এটা আলাদা হইলে কোনো সমস্যা নাই, এই কানেকশনটা থেকে এই কানেকশনটা আলাদা টাইপের হইলে, আলাদা তার দিয়ে হইলে সমস্যা নাই।
মানে আলাদা তার দিয়েই হবে, তারের প্রকারভেদ ভিন্ন হইলেও সমস্যা নেই। কিন্তু বাসে দেখো, এটা তো একটা সেন্ট্রাল ডাটা লাইন, তাহলে এটা পুরোটা জুড়ে কিন্তু একরকমই, এখানে ভিন্ন রকম হওয়ার কিন্তু সুযোগ নাই। এখানে আবার হচ্ছে এই কানেকশন গুলা ভিন্ন ভিন্ন রকম হওয়ার একটা সুযোগ আছে। তাহলে এটা হচ্ছে বাস এবং স্টার, এদের মধ্যে হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। স্টিল তোমরা ওই তুলনার ছকটা তো দেখবাই, ওটা মাস্ট, ওটা দেখা লাগবে। ওকে, তাহলে নেক্সট যাই আমরা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি জিনিসটা কেমন? ট্রি টপোলজি গাছের শাখা প্রশাখার মতো বিস্তৃত। মানে গাছের শাখা প্রশাখা আসলে কেমন? এই যে এটা হচ্ছে রুট, এটা হচ্ছে রুট, হ্যাঁ, এই যে এটা হচ্ছে রুট, রুট থেকে এই যে ব্রাঞ্চ, এই কাণ্ড হয়ে এই যে ব্রাঞ্চ হইলো, এই ব্রাঞ্চটা আবার কি আরো দুইটা শাখায় এরকম বিভক্ত হইলো, সেটা কি আরো তিনটা শাখায় হচ্ছে বিভক্ত হইতে পারে, সেখান থেকে কি আরো অনেকগুলো এরকম ছোট ছোট উপশাখা হইতে পারে, তাই না? এরকম উপশাখা হইতে পারে। সো এইটাকেই তুমি এখন উল্টায় দাও, তাহলে উপরে কি পাচ্ছ? এই যে সেন্ট্রাল যেটা রুট, তাহলে এটা হচ্ছে লেয়ার 1, এটা হচ্ছে লেয়ার 2, এটা হচ্ছে লেয়ার 3, এরকম। তাহলে এখানে লেয়ার 1-এ যে আছে, সে হচ্ছে লেয়ার 2 এর ডিভাইস গুলোর সাথে কানেক্টেড, তাহলে ওদের জন্য ও সার্ভার হিসেবে কাজ করতেছে। কিন্তু এই লেয়ার 2 এর সাথে আবার লেয়ার 3 এর ডিভাইস গুলা কানেক্টেড, তাই না? তাহলে যে এই বরাবর যেটা, সেটা হচ্ছে লেয়ার 1, এই বরাবর যেটা সেটা হচ্ছে লেয়ার 2, এই বরাবর যেটা সেটা হচ্ছে লেয়ার 3। এখানে উপরের লেয়ার গুলা নিচের লেয়ারের জন্য সার্ভার হিসেবে কাজ করে। তাহলে মনে করো ও কিন্তু ওর সাথে কানেক্টেড না, 3 নাম্বার লেয়ারে যে, সে কিন্তু আরেকটা 3 নাম্বার লেয়ারের ডিভাইসের সাথে কানেক্টেড না। ওর যদি ওর কাছ থেকে কিছু লাগে, ও ডিরেক্টলি আস্ক করতে পারবে না, ওকে বলতে হবে এই সার্ভারের কাছে। সেই সার্ভার তখন ওর কাছ থেকে নিয়ে চাইলে ওরে দিতে পারে, বাট ও নিজে ওর কাছ থেকে কিন্তু কিছু চাইতে পারবে না, ওর কাছে চাইতে হবে ওর বসের কাছে। তাহলে বস তখন ওর কাছ থেকে নিয়ে হচ্ছে এখানে দিবে। তাহলে এখানে অনেকগুলা লেয়ারিং থাকে, সরি। তাহলে যখন আমরা এই টপোলজিতে আসতেছি, ট্রি টপোলজিতে, তাহলে অনেকগুলা লেয়ারিং থাকে। উপরের লেয়ারের ডিভাইসগুলা নিচের লেয়ারের ডিভাইসের জন্য সার্ভার হিসেবে কাজ করে, একটা থেকে আরেকটা এরকম মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকে। তাহলে কোন একটা অফিস বা কর্পোরেট এনভায়রনমেন্টে এই ট্রি টপোলজিটা কিন্তু খুবই কাজে দিতে পারে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ট্রি টপোলজি। তাহলে ট্রি আমরা বুঝলাম। এরপরে আসতেছে হচ্ছে রিং টপোলজি। এইটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি। রিং মানে কি? এরকম বৃত্তাকারে সাজানো থাকবে রিং। আচ্ছা, ট্রি টপোলজি যেটা বললাম, এটাও কিন্তু সবসময় যে এইভাবে এঁকে দিবে তা না, এরকম ভাবে এঁকে নাও দিতে পারে। মনে করো তোমাকে এরকম 2 সারি হচ্ছে ডিভাইস এঁকে দিল, 2 সারি ডিভাইস এই যে এরকম করে এঁকে দিল। তুমি দেখলা কি এইটার সাথে এইটা কানেক্টেড আর এইটা কানেক্টেড, আর এইটার সাথে ডিরেক্টলি এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, আবার এটার সাথে যে এটা কানেক্টেড তার সাথে এটা কানেক্টেড, এটা কানেক্টেড, কিংবা এটা কানেক্টেড। সো দেখে বুঝার উপায় নাই যে এটা এটা কিনা, মানে এক নজরে দেখে তখন তোমাকে কানেকশন গুলাতে নজর দিতে হবে যে আচ্ছা ও কার সাথে কানেক্টেড, ও হচ্ছে দুইটার সাথে কানেক্টেড। সেই দুইটা কি মাল্টিপল লেয়ারে আরো কারোর সাথে কানেক্টেড? হ্যাঁ, ও আবার এই পরের দুইটার সাথে কানেক্টেড, ও আবার এই পরের 1 2 3টার সাথে কানেক্টেড। তাইলে এই ছবিটা আর এই ছবিটা এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এখানেও যে লেয়ার 1-এ আছে সে লেয়ার 2 এর দুইটার সাথে কানেক্টেড, 2-তে যে আছে সে লেয়ার 3 এর 3টার সাথে, আর ও লেয়ার 3 এর 2টার সাথে কানেক্টেড। তাহলে আমি যদি এখানে হচ্ছে দেখাই, ও হচ্ছে লেয়ার 1, ও হচ্ছে লেয়ার 2, এরা হচ্ছে লেয়ার 3, এরাও হচ্ছে লেয়ার 3, এরকম। তাহলে এটাও কিন্তু ট্রি টপোলজিই হইলো, বাট ছবিটাকে একটু ঘুরায় আঁকা, তুমি যাতে কনফিউজড হয়ে যাও। তাহলে এরকম জায়গায় কনফিউজ না হয়ে তুমি কানেকশন গুলা চেক করবা যে কি হয়েছে। রিং টপোলজি যেরকম, এই যে রিং দেখতে এরকম, তাহলে রিং টপোলজিতে এরকম বৃত্তাকারে কানেক্টেড। সো ও কিন্তু ওকে পাঠাইতে পারবে বা ওকে পাঠাইতে পারবে, ও কিন্তু ডিরেক্টলি ওকে পাঠাইতে পারবে না, ওর থ্রুতে হয়ে যাইতে হবে। তাহলে রিং টপোলজিতে কানেকশন লাগতেছে কম, বাট সবাই কিন্তু কানেক্টেড। কেমনে? দেখো, ও যদি ওরে কোনো ডাটা পাঠাইতে চায়, তাহলে ও ওকে পাঠাবে, ও ওকে পাঠাবে, ও ওকে পাঠাবে, তাহলে ঠিকই ও পেয়ে গেল। তাহলে সবাই তো কানেক্টেড, কিন্তু কানেকশন লাগতেছে যে কোনো একটা পিসির সাথে জাস্ট দুইটা, এর বেশি লাগতেছে না। তাহলে ও এর সাথে কানেক্টেড, ও এর সাথে কানেক্টেড, আবার ওকে যদি চিন্তা করো এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। তাহলে আমি যদি এটাকে প্রথম ডিভাইস মনে করি, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শেষ, তাহলে প্রথম ডিভাইস শেষ ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, আর ওই পাশে দ্বিতীয় ডিভাইসের সাথে কানেক্টেড থাকে।
তাহলে এটাই হচ্ছে রিং টপোলজি। সুবিধা কি? সিম্পল, ইজি টু ম্যানেজ। অসুবিধা কি? আচ্ছা, রিং এর মধ্যে থেকে যদি আমি একটাকে খুইলা নিয়ে যাই, এটা কি আর কাজ করবে? না। একটা যদি নষ্ট হয়ে যায়, কাজ করবে? না। কাজ না থামায় নতুন একটা তুমি যোগও করতে পারবা না, কারণ নতুন একটা যোগ করতে গেলে খুলতে হবে, খুলে এখানে নতুন একটা ঢুকাইতে হবে, তাই না? তাহলে বাকিগুলাকে ডিসরাপ্ট না করে এই সিস্টেমের কিন্তু কোনো চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে রিং টপোলজি। তাহলে রিং এর মতো দেখতে, রিং টপোলজি। এইটাকে অন্য কোনো ভাবে কিন্তু এঁকে দিতে পারে, বিভিন্ন ভাবে এঁকে দিতে পারে। মনে করো এইরকম একটা জিনিস, এরকম, ওর সাথে ও কানেক্টেড, ওর সাথে ও কানেক্টেড, ওর সাথে মনে করো ও কানেক্টেড, ও কানেক্টেড, ও কানেক্টেড, এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড। তাহলে দেখে যাই মনে হোক না কেন, তুমি খালি দেখবা ও একটার সাথে কানেক্টেড এদিকে, একটার সাথে কানেক্টেড এদিকে, ও কিন্তু একটার সাথে কানেক্টেড এদিকে, একটার সাথে কানেক্টেড এদিকে। তার মানে যে কোনো একটা ডিভাইস যদি চিন্তা করো, সে কিন্তু তার পার্শ্ববর্তী শুধু দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড, এর বেশি না। যে কোনো একটা নাও র্যান্ডম, মনে করো এইটা, কয়টা তার আছে এটাতে? দুইটা। মনে করো এইটা, একটা তার দুইটা তার। মনে করো এইটা, একটা তার দুইটা তার। সো যে কোনোটাই তুমি নাও, ও জাস্ট পার্শ্ববর্তী দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড, ওর পরবর্তীটা, ওর আগেরটা। তাইলে এটা কিন্তু রিং টপোলজির মধ্যে পড়ে। তাহলে দেখতে সবসময় যে একদম রিং আকারে এঁকে দিবে তা কিন্তু না। তাহলে এই প্রোটোকল মেনটেন করলেই ও রিং হয়ে যাবে। ওকে ফাতিমা, হ্যাঁ হ্যাঁ, নর্মালি তাই, নর্মালি তাই। বাট এখানে হচ্ছে চাইলে তুমি ব্যতিক্রম ঘটাইতে পারো কিনা, হ্যাঁ পারো। ওকে, তাহলে রিং টপোলজিটা আমাদের গেল। এরপরে কি টপোলজি আসতেছে আমি একটু দেখি। মেশ টপোলজি। মেশ টপোলজি রিং এর একটা ডিফারেন্ট ভার্সন বা ইমপ্রুভড ভার্সন। কেমন দেখো, মনে করো আমি আসলে আগে একটা রিং বানাইতে চাই। 1 2 3 4 5, এই যে 5টা ডিভাইস আমরা নিলাম। তাহলে এটা হচ্ছে একটা রিং টপোলজি আমি আগে বানাবো। তাহলে রিং বানানোর জন্য আমার কি করতে হবে? আমি হচ্ছে এদেরকে রিং এর মতো কানেক্ট করি। 1 2 3 4 5, এই যে রিং এর মতো ওকে কানেক্ট করলাম। নর্মালি রিং এ হচ্ছে টোটাল যতগুলো ডিভাইস ততগুলা তার, কারণ সার্কুলার তো, তাহলে 1 2 3 4 5টা ডিভাইস, 5টা তার। এটাকে এখন আমি মেশ বানাইতে চাই। মেশ মানে আসলে জাল, জালিকা। তাহলে মেশ বানাইতে চাইলে এখন এই যে ওরে ডাটা পাঠানোর জন্য ওর কাছে হয়ে যাইতে হইলো, এইটাকে অ্যাভয়েড করার জন্য যা করা লাগে তাই করব। আমি কারো কাছে হয়ে যাইতে চাই না, ডিরেক্টলি ওকে ডাটা পাঠাইতে চাই। তাহলে ডিরেক্টলি পাঠাইতে চাইলে তোমার কি লাগবে? এখান থেকে ডিরেক্ট একটা ডাটা লাগবে, লাইন। ওরে পাঠাইতে চাইলে কি ডিরেক্ট একটা ডাটা লাইন লাগবে। তাহলে ওর কিন্তু কানেকশন দুইটা বাড়লো। তাহলে ও আগে রিং ছিল, আমি এখন দুইটা কানেকশন বেশি দিলাম। তাহলে এরকম প্রত্যেকটাতে একাধিক কানেকশন, এক বা একাধিক কানেকশন বাড়তি থাকবে। এটার মধ্যে কার কার মধ্যে কানেকশন হয় নাই? ওর সাথে খালি ওই যে ওর কানেকশনটা হয় নাই। এখন কিন্তু সবার সাথে সবাই কানেক্টেড, সবার সাথে সবাই কানেক্টেড। তাহলে এই যে এখানে ও রিংটা কিন্তু ইউজ করতে পারতেছিল, বাট স্টিল ও এক বা একাধিক এক্সট্রা লাইন বসায় রাখছে। তাইলে ওর সাথে যখন ডাটা ট্রান্সফার করতেছে, ওকে না হয়ে ও ডিরেক্টলি ওর সাথেও ডাটা ট্রান্সফার করতে পারবে। তাইলে এটা হয়ে যাবে মেশ। তাহলে মেশ যখন ঘুরায় পেঁচায় দিবে, তুমি দেখবা এখানে রিং এর থেকে এক্সট্রা কানেকশন আছে কিনা, অতিরিক্ত কানেকশন আছে কিনা। মেশে ও যে সবগুলা কানেকশন সব সময় ইউজ করে তা কিন্তু না। কিছু কিছু কানেকশন কিন্তু আইডল হয়ে থাকে বা আনইউজড হয়ে থাকে, এটা কিন্তু হয় এই মেশ টপোলজিতে। সরি। তাহলে এটা হচ্ছে আমাদের মেশ। তাহলে মেশ ঘুরায় পেঁচায়ও কিন্তু চাইলে দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? সো ঘুরায় পেঁচায় দিলে, মনে করো হচ্ছে এরকম করে দিল, এরকম করে দিল, এরকম। তাইলে আমি যদি এটার সাথে এটা কানেক্ট করি, এটার সাথে এটা করি, এটার সাথে এটা করি, এটার সাথে এটা করি, এগুলো সবই টু ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন। আচ্ছা, এইখান থেকে আমি একটাকে ডিরেক্টলি এখানে নিয়ে গেলাম। হ্যাঁ, এরকম নিয়ে গেলাম। তাইলে এইটা এখন কি বলতো, এটা কি মেশ হইছে নাকি হয় নাই? এটা কি মেশ হইছে নাকি হয় নাই? বা এটা যদি মেশ না হয় তাহলে এটা কি, দেখে বলো। চেনার উপায় কি?
এটা কি সিঙ্গেল একটা ডাটা লাইনের সাথে সবাই কানেক্টেড? না, দেখতে বাসের মতো করে আঁকছি, বাট এটা তো বাস না। যে কোনো একটা ডিভাইসে দেখো তো কয়টা তার আছে, যে কোনো একটা ডিভাইসে দুইটা তার আছে, ও জাস্ট পার্শ্ববর্তী দুইটার সাথে কানেক্টেড। এটাতেও কিন্তু দুইটা তার, এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা আসলে রিং। বাট এখন এটা যদি আমি মেশ বানাইতে চাই, হোয়াট টু ডু? আমি এইটার সাথে এটাকে তো কানেক্টেড পাইছি, তাহলে আমি এইটাকেও কানেক্টেড করব। আমি এইটার সাথে ওইটাকেও কানেক্টেড করব। আর ওইটার সাথে কিন্তু ওর অলরেডি কানেকশন আছে, কেমনে? এই যে এইটা দিয়ে। এইবার এটার কথা তুমি চিন্তা করো, ও ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, বাট ওর সাথে বা ওর সাথে কি কানেক্টেড না, তাহলে ওর দুইটা এক্সট্রা কানেকশন লাগবে। তাহলে ও ওর সাথে কানেক্টেড হইলো, ও ওর সাথে গিয়ে কানেক্টেড হইলো। এবার এইটার কথা চিন্তা করো, ও অলরেডি কার কার সাথে কানেক্টেড? ও অলরেডি হচ্ছে এইটা, এইটা এবং এইটার সাথে কানেক্টেড, তাহলে ওর একমাত্র কানেকশন বাকি ওর সাথে। তাহলে আমি এখন ওর সাথে ওর একটা কানেকশন দিয়ে দিব, ব্যাস। এটা কি কি আর এখন চিন্তা করতে হবে? না, দেখো চারটা তার হয়ে গেছে। এটার চিন্তা করতে হবে? না, চারটা তার হয়ে গেছে। এইটা এখন পরিণত হইল মেশে। তাহলে আমরা হচ্ছে রিং থেকে মেশে কিভাবে যাইতে পারি সেটা দেখলাম। অনেক সময় পরীক্ষায় তোমাকে এইটাও বলবে যে, ধরো এখানে হচ্ছে আমি একটা, দুইটা, তিনটা, এটা বাদ দিলাম। তোমাকে যদি বলে যে এই টপোলজিটাকে রিং বানাইতে গেলে কি করতে হবে, তুমি বলবা যে এই কানেকশন আর এই কানেকশনটা বাদ দিয়ে দেন, তাইলে এটা রিং হয়ে যাবে। এই দুটো কানেকশন বাদ দিয়ে দেন, তাইলে এটা রিং হয়ে যাবে। এরকমও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। ওকে, তাহলে আমি আবার রিস্টোর করে দিলাম। ঠিক আছে, ওকে। স্টার আর মেশ টপোলজিতে কোনটা ভালো হবে? এখানে আসলে সত্যিকার অর্থে অবজেক্টিভলি ভালো খারাপের কিছু নাই, এটা ইউজ কেস সিনারিওর উপরে নির্ভর করে। তো নর্মালি হচ্ছে যেটা মেশ টপোলজি, এখানে ডিরেক্টলি সবাই কানেকশন করতে পারে বলে এটা মোর ফাস্টার হয় আর কি। কিন্তু এটা সেট আপ করা কিন্তু আবার বেশ জটিল। মানে স্টার টপোলজির চেয়ে মেশ টপোলজির সেট আপ কিন্তু অ্যাকচুয়ালি জটিল। সবার সাথে সবার কানেকশন, ইনস্টলেশন, সেট আপ, এটা সিগনিফিকেন্টলি জটিল হয়ে যায়। স্টারে তো সবাই সেন্ট্রাল একটা হচ্ছে হাবের সাথে যুক্ত থাকে, তাই না? সো এটা ফেয়ারলি সিম্পল কিন্তু কানেকশনটা, যে সবাই কার সাথে কানেক্টেড, ওই যে ওই ব্যাটার সাথে কানেক্টেড। সো এইরকম ভাবে এটা হচ্ছে একটু সিম্পল হয়। হ্যাঁ, একটু পজ হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে মেশ টপোলজিটাও দেখলাম। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। অ্যাকচুয়ালি এইটা কিন্তু হচ্ছে রিয়েলিটি বা সিচুয়েশন কিন্তু এরকম। কারণ তোমার একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে সবাই তো আর একইভাবে কানেক্টেড থাকবে না। তোমার এক জায়গায় হয়তো একটা রিং তৈরি করা আছে, এক জায়গায় হয়তো একটা স্টার তৈরি করা আছে। সো এগুলার মিক্স এন্ড ম্যাচ হয়। তাহলে হাইব্রিড বলতে শুধু যে রিং আর স্টার হবে তা না, এখানে হচ্ছে বাস, রিং, হাব, সব রকম স্ট্রাকচার থাকতে পারে। তো মনে করো এটা হচ্ছে একটা বাস। হ্যাঁ, এখানে মনে করো একটা বাস আছে, যে এটা হচ্ছে বাস। সেই বাসের সাথে ও কানেক্টেড, ও কানেক্টেড, এরকম এরা বাসের সাথে কানেক্টেড। সো এ আবার হচ্ছে এই বাস তো কানেক্টেড বটেই, ওর সাথে আবার এরকম হইতে পারে যে একটা রিং কানেক্টেড, ও রিং এর একটা সদস্য, এরকম একটা রিং এর সদস্য। আবার হইতে পারে ওর কাছ থেকে যে নিল সেখান থেকে আরো দুইজন নিতে পারে, আবার এদের প্রত্যেকের কাছ থেকে আরো তিনজন করে নিতে পারে। তাহলে এইরকম যখন সিচুয়েশন হবে, তখন তুমি সেটাকে কি টপোলজি বলবা? এটা কিন্তু তখন
হাইব্রিড টপোলজি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে বাস আছে, এখানে রিং আছে, এখানে আবার হচ্ছে একটা ট্রি আছে। তাহলে এরকম মিক্স এন্ড ম্যাচ হইতে পারে, তাহলে সেটা হচ্ছে হাইব্রিড। ওকে, ফাইনালি আমরা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এ আসতেছি। প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, আর হচ্ছে হাইব্রিড ক্লাউড, এই জিনিসটা কি? তো প্রথমে আসে হচ্ছে ক্লাউড জিনিসটা কি। মনে করো তুমি হচ্ছে বড় একটা ডাটা সার্ভার বসাইছো। সো এই সার্ভারে চাইলে অনেক ডাটা রাখা যায়। হ্যাঁ, বড় বড় ধরো কম্পিউটেশনাল পাওয়ারফুল মেশিন বসাইছো তুমি, সেগুলো চাইলে রান দেওয়া যায় এরকম। কিন্তু দেখা যাচ্ছে কি, যে ওইটা ঠিকমতো ইউটিলাইজেশন হচ্ছে না। তুমি হয়তো এটাকে 2 ঘন্টা ইউজ করতেছো তোমার কাজে, তারপরে বাকি সময়টা এটা পড়ে থাকতেছে। বা ধরো তোমার অফিসে এই জিনিসটা বসানো আছে, দিনের বেলা কাজে লাগতেছে, রাতের বেলা এটার তোমার কোনো কাজ নাই। কিন্তু আমাদের এখানে যখন রাত, অন্য কোথাও না কোথাও তো দিন, তো ওদেরও তো তখন এই জিনিসগুলো ইউজ করার দরকার পড়তে পারে। তাহলে সবাই কি সবার মতো করে কিনে কিনে শুধু দিনের বেলা ইউজ করবে, রাতের বেলা ফেলে রাখবে? তাহলে তো ঠিক ইউটিলাইজেশন হইল না। তো এরকম একটা আইডিয়া থেকে, একটা বিজনেস মডেল থেকে এই জিনিসটা আসছে, ক্লাউডের কনসেপ্টটা। যে আচ্ছা, তাহলে হোয়াট ইফ আমরা এটাকে একদম 24/7 চালাইতে পারতাম, এবং সবাই এটা দূরের থেকে অ্যাক্সেস করে এটা শেয়ার করতে পারলো, তাহলে তো ভালো হইতো। তো এইখান থেকে হচ্ছে ক্লাউডের আইডিয়াটা আসছে। তো ক্লাউড কথাটা আবার আসছে কোত্থেকে? ওই যে আগেও ইন্টারনেটের সিম্বল বুঝাইতে মেঘের একটা ছবি দিতে, যে হ্যাঁ এখান থেকে হচ্ছে ডাটা আসমানে চলে যায়। মানে মানে কলোকুয়ালি আর কি, বা কথ্য ভাষায় এরকম। ধরো আমি বললাম যে এখান থেকে ডাটা আসমানে চলে গেলো, ইন্টারনেটে চলে গেলো, তো এটা বুঝাতে ক্লাউডের একটা সিম্বল দিত। তো এখান থেকেই হচ্ছে ক্লাউড জিনিসটা পরে প্রচলিত হয়ে গেছে আর কি। তো এখানে যেটা আসলে করা হয়, যে তোমার সার্ভারটা আছে, ওই সার্ভারটাকে চাইলে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, বিভিন্ন সার্ভিস ওইখান থেকে নেওয়া যায়। মনে করো, ধরো আমরা কি করি, আমরা হচ্ছে তোমাদের ক্লাস নেই। তাহলে ক্লাস নিলে আমাদের কি করতে হয়? প্রচুর ভিডিও করতে হয়। এই ভিডিওগুলোর কি অনেক সাইজ। 1 ঘন্টা ভিডিও করলে মনে করো 20 জিবি 30 জিবি একটা ডাটা সাইজের ফাইল তৈরি হয়। তো এগুলো আমরা যদি আমাদের অফিসেই রাখতে চাই, তাহলে আমাদেরকে অনেক অনেক হার্ড ডিস্ক এখানে রাখতে হবে। বিভিন্ন মানে বড় বড় টেরাবাইট টেরাবাইট হার্ড ডিস্ক এখানে রাখতে হবে। তাহলে এগুলো ম্যানেজ করা আমাদের জন্য একটা এক্সট্রা হ্যাসেল হয়ে যাবে। তার উপরে আবার কোন একটা হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় সামহাউ, তাহলে ওই ডাটা তো শেষ, ওটা তো আর আমি পাবো না। তো এই জন্য রিস্ক না নিতে চাইলে কি করা যায়? আমরা একটা ক্লাউড সার্ভার ইউজ করতে পারি। ক্লাউড কেন, সেটা আমার এখানে নাই, দূরবর্তী কোন একটা জায়গায় আছে। মনে করো অ্যামাজনের যে ওয়েব সার্ভিসেস, অ্যামাজনের যে ক্লাউড সিস্টেমটা, এটা আমি ইউজ করতে চাই। তাহলে আমি কি করব? ওদের কাছ থেকে আমি হচ্ছে ওদের সার্ভারের স্টোরেজ স্পেস ভাড়া নিব। তাহলে নিয়ে ওইখানে আমি হচ্ছে এই ডাটাটা রাখবো। ও এই ডাটা এখন কিভাবে রাখলো, কোন জায়গায় রাখলো, এটা ওর ঝামেলা, আমার ঝামেলা না। ও ওইখানে যদি সার্ভারে আগুন লেগে যায় কিংবা কোনো ক্ষতি হয়, ঝড় বৃষ্টি বজ্রপাত হয়, তাহলে আমার ডাটা যদি লস হয়, ও জরিমানা দিবে আমাকে, আমার কোনো চিন্তা নাই। ও দরকার হলে ওই ডাটা কপি করে 2-3টা জায়গায় রেখে দিবে, যাতে একটা নষ্ট হইলেও দ্রুত আরেক জায়গা থেকে কপি করে এনে আমাকে দিতে পারে। আমি খালি ওকে শুধু মাসের শেষে টাকা দিব। তাহলে এইটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। আমি যদি এই মাসে চাই আমি অল্প স্টোরেজ নিব, তাহলে আমি ওকে অল্প টাকা দিব। পরের মাসে যদি চাই বেশি স্টোরেজ নিব, তাহলে বেশি টাকা দিব। তারপরের মাসে চাইলে আমি আবার কমায় ফেলতে পারি। বাট আমি যদি নিজে হার্ড ডিস্ক কিনে আমার স্টোরেজ বাড়াই, তাহলে পরের মাসে কি আমি হার্ড ডিস্ক বেচে দিয়ে আবার স্টোরেজ কমাবো? আবার পরের মাসে দরকার হলে আবার হার্ড ডিস্ক কিনে ফেলবো? এই ঝামেলায় তো আমি যাব না। তাইলে এই জিনিসটা কিন্তু স্কেলেবল হইতে হবে। ওই ক্লাউডের যে সিস্টেমটা, ও যে আমাকে ভাড়া দিবে, এটা স্কেলেবল হইতে হবে। আমার চাহিদা অনুযায়ী আমি চাইলে বেশি নিতে পারবো সার্ভিস, কম নিতে পারবো। এবং পে অ্যাজ ইউ গো, মানে হচ্ছে আমি যতটুকু ইউজ করব ততটুকুর জন্য টাকা দিব। সো এটা হচ্ছে ক্লাউডের সিস্টেম। তাহলে ক্লাউডের মধ্যে প্রাইভেট ক্লাউড কেমন হইতে পারে? মনে করো আমার একারই 10টা কোম্পানি। তো 10টা কোম্পানিরই হচ্ছে বিভিন্ন লোকেশন আছে, বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যেতে পারে। তাহলে এই 10টা কোম্পানিকে আমি হচ্ছে একটা সার্ভার দিলাম যে তোমরা মিলেমিশে ইউজ করো। তাহলে এটা প্রাইভেট ক্লাউড হয়ে যাবে। আবার হচ্ছে পাবলিক ক্লাউড, পাবলিকলি সবাই অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেটটা তো শুধু আমার লোকজন ইউজ করতে পারবে। তাহলে পাবলিকেরটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে, তাহলে সেটা পাবলিক ক্লাউড হবে। আবার হচ্ছে হাইব্রিড ক্লাউড, মানে হচ্ছে এই পাবলিক প্রাইভেট মিলায়ে আমি একটা হাইব্রিড সিস্টেম করতে পারি, যেটা হচ্ছে সবাই মিলেমিশে ইউজ করতে পারবে। এরকম বিভিন্ন রকম হইতে পারে। তো এই যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে, তোমার কাছে কিন্তু বড় বড় সার্ভার স্পেস বা স্টোরেজ থাকার দরকার নাই, বা তোমার কাছে সুপার কম্পিউটার থাকার দরকার নাই। ক্লাউডের মাধ্যমে তুমি সুপার কম্পিউটারের কোন একটা কম্পিউটেশনাল টাইম ভাড়া নিয়ে, সেই টাইমে জটিল জটিল ক্যালকুলেশন করে তোমার পিসিতে আবার
সেই ডাটা অ্যানালাইসিস করার জন্য তুমি বসতে পারো। তাহলে তোমার আসলে মোটামুটি একটা পিসি লাগবে যেটা ক্লাউডের সাথে কানেক্ট হইতে পারে। আর এই ডাটাগুলো আদান প্রদানের জন্য তোমার হচ্ছে হাই স্পিড কি লাগবে, ইন্টারনেট লাগবে। এইটাই। বিভিন্ন রকম গেম যে মানুষ খেলে, এই গেমগুলো ধরো MMORPG, ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়িং গেম, ধরো কাইন্ড অফ কথার কথা দুই একটার নাম মনে পড়তেছে, ধরো ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট। সো এইখানে বিভিন্ন জায়গার মানুষজন, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষজন একসাথে গেমটা খেলতেছে। তাহলে এই পুরা গেমটা কি তোমার একার পিসিতে চালানো সম্ভব না। এটা কিন্তু চলতেছে অন্য একটা জায়গায়। তোমার পিসিতে তুমি যে অংশটাতে খেলতেছো ওই অংশটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই ক্যালকুলেশন গুলা রান হচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ। আর তোমার হাই স্পিড ইন্টারনেট লাগবে কেন? মনে করো তোমাকে একটা এই ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, এখন ধরো একটা ব্রিজ পার হইতে হবে, নাহলে তুমি যে সৈন্যদল নিয়ে যাচ্ছ, তোমার সৈন্যদল হচ্ছে ব্রিজ পার হইতে না পারলে হচ্ছে মরে যাবে ওইখানে। তাহলে তুমি কমান্ড দিলা যে ব্রিজ পার হও, কিবোর্ডে টিপ দিলা, কিন্তু ইন্টারনেট কানেকশন স্পিড স্লো হওয়ার কারণে এটা গেল না। তো না যাওয়াতে কি হলো, উপর থেকে পাথর পরে তোমার সৈন্যবাহিনী মরে গেল। তাহলে তো হইলো না, তাহলে তোমার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট লাগবে ওই নেটওয়ার্কে কানেক্ট থাকার জন্য সব সময়। সো ক্লাউডের হচ্ছে এটাই সুবিধা অসুবিধা। তাহলে এই জিনিসটা একটু চিন্তা করে দেখো যে এখান থেকে আর কি কি জিনিস করা যায়। তাহলে আমি আরো দুই একটা তোমাদেরকে আইডিয়া দেই। যেমন এখান থেকে কি কি সেবা পাওয়া যাইতে পারে ক্লাউড থেকে, অবকাঠামোগত সেবা। তোমার কাছে সুপার কম্পিউটার নাই, কিন্তু ক্লাউডের মাধ্যমে কেউ একজন সেই সুপার কম্পিউটার তোমাকে ভাড়া দিতে পারে, তাহলে তুমি ইনফ্রাস্ট্রাকচার পেয়ে যাচ্ছ। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম তোমার বানানোও লাগবে না, তুমি হচ্ছে ওইখান থেকে খালি টাকা পয়সা দিয়ে ইউজ করবা। সফটওয়্যার ভিত্তিক সেবা, কোনো ধরো জটিল সিমুলেশন সফটওয়্যার তোমাকে কিনতে হবে না, লাইসেন্সিং করতে হবে না, ও তোমাকে কিছুক্ষণের জন্য ইউজ করতে দিবে, তুমি ইউজ করবা। চাহিদা অনুযায়ী সার্ভিস, যখন যেটা চাচ্ছ তুমি, কখনো হয়তো স্টোরেজ স্পেস চাচ্ছ, কখনো কম্পিউটেশনাল টাইম চাচ্ছ, কখনো ইনফ্রাস্ট্রাকচার চাচ্ছ, সেটা তুমি পেয়ে যাবা। পে অ্যাজ ইউ গো, তুমি যতটুকু ইউজ করবা ততটুকু টাকা দিবা, বাড়তি দেওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে সুবিধা। আর উদ্যোক্তাদের সুযোগ, ধরো তুমি নতুন কোন একটা টেকনোলজিক্যাল কোম্পানি দিছো, তাহলে কি তোমার এখন জটিল জটিল বড় বড় হার্ডওয়্যার এইটা সেইটা নেটওয়ার্ক ডিভাইস এগুলা কিনে কাজ শুরু করতে হবে না। যেহেতু ক্লাউড থেকে তুমি এখন এই সমস্ত সুবিধাগুলো পেয়ে যাচ্ছ, তুমি একটা ক্লাউড থেকে এই জিনিস নিলা, আরেকটা ক্লাউড থেকে ওই জিনিস নিলা, নিয়ে তুমি কিন্তু জাস্ট তোমার হাতে যদি ল্যাপটপ থাকে আর হচ্ছে একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকে, তুমি অনেক কিছু এইখানেই করে ফেলতে পারবা। তো এই জন্য উদ্যোক্তাদের জন্য এখন জিনিসটা আরো সহজ হয়ে গেছে। যেমন তুমি হচ্ছে ধরো চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে আনতে হয়, হ্যাঁ। তো তুমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইলা, ধরলাম কথার কথা, যেখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তুমি হচ্ছে জিনিস সোর্স করে বিক্রি করতেছো। তো এই জন্য তোমার নিজের একটা সার্ভার বসানো দরকার নাই, নিজের কোনো স্টোরেজ স্পেস বা এগুলা কিছুই দরকার নাই। ক্লায়েন্ট যেই জিনিস চায় সেটা তোমার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে, তুমি সেটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় যে সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে একসাথে অনেকজন ক্লায়েন্ট একই জিনিস অর্ডার দিছে, ওটা তুমি বাল্ক অ্যামাউন্টে কিনে এনে ওদের জায়গায় শিপ করে দিবা। সো ইভেন তোমার বাসায় থাকারও দরকার নাই। সো এরকম ডিরেক্ট ড্রপ শিপিংও হয় আর কি। সো এগুলো হচ্ছে ক্লাউডের সুবিধা, যে তুমি চাইলে ক্লাউডের সুবিধা ইউজ করে ফিজিক্যালি কিছু না করে ইভেন তুমি চাইলে একটা ই কমার্স সাইটও রান করে ফেলতে পারো। ইভেন ওই প্রোডাক্ট তুমি দেখো নাই, তোমার সামনে দিয়ে যায়ও নাই, ডিরেক্ট হচ্ছে সেলারের কাছ থেকে তোমার কাস্টমারের কাছে চলে যাচ্ছে। সো এইভাবে জিনিসটা হচ্ছে করা সম্ভব। তো এইগুলো হচ্ছে ক্লাউডের বিভিন্ন রকম সুবিধা। ওকে, তাহলে এই জিনিসগুলো তো আমরা দেখলাম। আপাতত আমাদের আসলে আজকে আর তেমন আলোচনার কিছু নাই, তো এই জন্য ক্লাসটা একটু দেরি করে শুরু করছিলাম 10:30 থেকে। আর এই যে জিনিসগুলা, যে টপিকগুলো আমি টাচ করলাম, আমি তো হচ্ছে ফিজিক্যালি তোমাদেরকে বা সিগনিফিকেন্স গুলা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে জিনিসগুলা কেমন, কোনটাকে কি বলে, কোন জিনিসটা দিয়ে কি করা যায়। তো এগুলো সবই তৈরি হয়েছে বিভিন্ন স্পেসিফিক সময়ে স্পেসিফিক নিড থেকে। যার যার ইউজ কেস সিনারিও এখনো আছে, সেগুলো চলমান আছে। যেগুলার ইউজ কেস সিনারিও নাই সেগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেমন এখন চাইলেও কেউ আর হচ্ছে ইনফ্রারেড কমিউনিকেশন করে না এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান এর মধ্যে, তাই না? ইনফ্রারেড কমিউনিকেশন হচ্ছে এক সময় কিন্তু চলতো, বাট এখন আর চলে না, কারণ তার চেয়ে বেটার টেকনোলজি এসে ওইটাকে রিপ্লেস করে দিছে। ঠিক তেমনি প্রতিনিয়ত এই টেকনোলজিগুলো ইভলভ হচ্ছে, এই এভলিউশনের সাথে তোমাকে মানায় চলতে হবে। যেমন সেদিন এনভিডিয়ার নাম তোমরা অনেকেই শুনছো, ওই যে গেম খেলতে গেলেই হচ্ছে এনভিডিয়ার সিম্বল চলে আসে, তাই না? সো গ্রাফিক্স কার্ড লাগে। সো এনভিডিয়া হচ্ছে বড় বড় গ্রাফিক্স কার্ড বানায়। সো এইসব গ্রাফিক্স কার্ড এবং বড় বড় কম্পিউটেশনাল ডিভাইস, হাই পাওয়ারফুল কম্পিউটেশনাল ডিভাইস, সো এগুলা দিয়ে এখন হচ্ছে বড় বড় এআই সার্ভার চলে। সো এখানে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জোয়ার চলতেছে এখন বলা যায়। তোমরা নিজেরাই দেখবা বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন বড় বড় বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি, যেমন হচ্ছে আমি অনেকগুলাকে দেখছি, যেমন ধরো হচ্ছে বিলবোর্ডে যে বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনে আগে কি করতে হইতো, মডেল বসায় শুট করতে হইতো, মেকআপ করতে হইতো, তারপরে ওইটা বিলবোর্ডে যাইতো। এখন ডিরেক্টলি এআই কে কমান্ড দিয়ে এরকম একটা ছবি বানায় নেওয়া যায়, ছবি বানায় তুমি বড় বিলবোর্ডে দিয়ে দিতে পারো। দেখো কত গুণ তোমার খরচ কমায় দিছে। তারপর হচ্ছে কোডিং, এইচটিএমএল বা হচ্ছে সিএসএস, কিংবা হচ্ছে তুমি যেগুলো তোমার সিলেবাসে যেগুলো আছে বেসিক জিনিস, সি প্রোগ্রামিং, বা আরেকটু বড় হলে তুমি পাইথন শিখবা, অনেকে হয়তো অলরেডি পাইথন পারো। সো এগুলাতে তুমি যদি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, মানে আমি তুমি যেভাবে কথা বলি এইভাবে যদি তুমি এআই কে বুঝায় দাও, চ্যাট জিপিটি হইতে পারে বা জেমিনাই হইতে পারে, সো এগুলা কিন্তু তোমাকে কোড লিখে দেয়। কোড লিখে দিলে ওটা তুমি ডিরেক্টলি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারো, ওখানে ইউজ করতে পারো। সো একেবারে হাতে ধরে স্ক্র্যাচ থেকে ইভেন কোড লেখার যে নেসেসিটি, এইটাও কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সো এক সময় যেই পরিমাণ প্রোগ্রামার লাগতো বা যেই পরিমাণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগতো, সামনে দিয়ে এই সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এবং প্রোগ্রামাররা মিলেই কিন্তু এআইটা বানাইছে। সো এটা আস্তে আস্তে এদের একটা বড় পোর্শনকে কিন্তু রিপ্লেস করে দিবে। তারপর হচ্ছে ধরো কিছু কিছু পেশা আছে, ডাক্তারি বা টিচিং, এগুলোতে এআই এখন এমন ভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে যে একজন কেপাবল টিচার আগে যেখানে হচ্ছে হয়তো 1000 2000 পোলাপানকে পড়াইতে পারতো, সে হয়তো লক্ষ লক্ষ পোলাপানকে একেবারে কাস্টমাইজড ওয়েতে পড়াইতে পারবে এই টেকনোলজির কারণে। ডাক্তারদের কি করতে হয়, প্রচুর জিনিস মাথায় রাখতে হয়, সেগুলো রিয়েল টাইমে অ্যানালাইসিস করতে হয়। এইখানে এআই তাকে হেল্প করতে পারে রোগ নির্ণয়ে, ওষুধ দেওয়াতে, কিংবা হচ্ছে কোন ওষুধের সাথে কোন ওষুধের কন্ট্রা ইন্ডিকেশন আছে। সব ওষুধ কিন্তু একসাথে খাওয়া যায় না, এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হয়তো তুমি পেট ব্যথার জন্য এক ডাক্তারের কাছে গেছো, আবার অ্যালার্জির জন্য আরেক ডাক্তারের কাছে গেছো, দুইজন ডাক্তার তোমাকে এমন দুইটা ওষুধ দিচ্ছে যেটা একজন আরেকজনটা তো জানে না, জানার কথা না। সো ওই দুইটা ওষুধ একসাথে খেলে মারাত্মক রিয়াকশন হয়। সো এখন এমনও টেকনোলজি আছে যে তুমি কি কি ওষুধ খাচ্ছ তুমি যদি লিখে দাও, ও নিজেই ক্রস ম্যাচ করে তোমাকে বলতে পারবে, সিদ্ধান্ত দিতে পারবে যে ভাই এই দুইটা ওষুধ কিন্তু একসাথে খাইয়েন না, বা আপু এই দুইটা ওষুধ একসাথে খেলে কিন্তু মারাত্মক রিয়াকশন হবে। সো এগুলা কিন্তু এখন পসিবল। সো এই যে টেকনোলজিগুলোর কথা বলতেছি, এগুলো সম্পর্কে অ্যাওয়্যার থাকো, এগুলাকে একটু হাতে নাড়াচাড়া করো, এগুলো শেখার চেষ্টা করো। সো ফিউচারে আসলে তোমারই লাভ হবে। সো টেকনোলজি অলওয়েজ ইভলভিং একটা জিনিস। সো তোমাকে কি হইতে হবে, অ্যাডাপটিভ হইতে হবে, এটার সাথে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করতে না পারলে তুমি কিন্তু টিকবা না। সো প্রযুক্তি যেদিকে যাচ্ছে সেটার সাথে তোমাকে মানায় নিতে হবে, বরং ওইটার টপে থাকার জন্য বা এজে থাকার জন্য সবসময় চেষ্টা করতে হবে। সো এই গ্রোথ মেন্টালিটি বা লার্নিং মেন্টালিটিটা তোমাকে ইউজ করতে হবে। ওকে, ফাহিম জিজ্ঞেস করছো যে আগামী 3 মাস হার্ডওয়ার্ক করলে কি গুড রেজাল্ট করা যাবে। এইটার অ্যান্সার ইয়েস অ্যান্ড নো দুইটাই হইতে পারে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, ফাহিম তো বটেই, আরো যারা আছো একটু শুনো। তোমার মাথায় প্রথমত এই প্রশ্নটা কেন আসছে যে ভাই আগামী 3 মাস হার্ডওয়ার্ক করলে ভালো রেজাল্ট করা যাবে কি না। মেবি হইতে পারে তুমি আগের 10 মাস ভালো করে হার্ডওয়ার্ক করো নাই। তাহলে সেটা যদি তোমার ওইরকম অভ্যাস হয়ে গিয়ে থাকে, তাহলে সামনের 3 মাসে আসলে তুমি খুব বেশি হার্ডওয়ার্ক করতে পারবা না, যদি এটা তোমার নেচার হয়ে থাকে। বাট তুমি যদি ডিটারমাইন্ড থাকো, তোমার মধ্যে যদি স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকে এবং খুবই স্ট্রং তোমার উইল পাওয়ার থাকে, তাইলে তুমি হয়তো পার পেয়ে যাবা 3 মাস অমানসিক পরিশ্রম করে। বাট তুমি যদি নিজেকে কোনো রকম চেঞ্জ না করো, আগের মতো করেই চলতে দাও, আগের মতো করেই প্রোক্রাস্টিনেট করো, তাইলে আসলে সম্ভব না। তোমার কাছে মনে হবে তুমি হার্ডওয়ার্ক করতেছো, হ্যাঁ আমি সারাদিন বসে আছি বই নিয়ে, পড়া তো হচ্ছে না। সো ওই হার্ডওয়ার্কের কোনো দাম নাই। হার্ডওয়ার্ক হইতে হবে টার্গেটেড, সিস্টেম্যাটিক এবং সিনসিয়ার, তাইলে জিনিসটা কাজ করবে। এটা সবার জন্যই সত্যি। সো যারা কিছু টাইম হারায় ফেলছো, সামনে টাইম অল্প আছে, এই টাইমটাকে ইউটিলাইজ করতে চাও, কাজে লাগাইতে চাও, তাদের জন্য কিন্তু এই ডিটারমিনেশনটা শুধু ডিটারমিনেশন এটা মুখে বললে হবে না, খুব স্ট্রং উইল পাওয়ার সহ এই ডিটারমিনেশনটা আনতে হবে। ওই যে এইবার মেডিকেলে তোমাদের তোহা ভাইয়া হচ্ছে সেকেন্ড হয়েছে, তো রকমারিতে ওর একটা হচ্ছে গল্পগ্রাফি করছি রিসেন্টলি। সো ইন্টারভিউর বাইরে ও একটা কথা বলতেছিল যে জানেন ভাই আমি হচ্ছে পড়ার সময় নিজেকে চেয়ারে বেঁধে রাখতাম। তো এইটা শুনলে অনেকের হচ্ছে মানে মনে অনেক চিন্তা আসতে পারে যে হ্যাঁ ভাই হচ্ছে কত বড় নার্ড বা কত বড় আতেল যে চেয়ারে নিজেকে বেঁধে পড়তো। তো ও এরপরে যে কথাটা বললো এটা একটু শুনো। ও নিজেকে চেয়ারে বেঁধে রাখতো এই কারণে না যে চেয়ারে পড়তে পড়তে ঘুমায় গেলে ওর মাথা পড়ে যাবে, ও ব্যথা পাবে, এই কারণে না।
ও চেয়ারে বেঁধে রাখতো এই কারণে যে পাশেই তো ওর বিছানা। সো ও যদি জাস্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়ে ওই বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তাহলে কিন্তু ও ঘুমায় যাবে, ও হচ্ছে আর পড়তে পারবে না, হ্যাঁ হয়তো সহজে উঠতেও পারবে না। সো ওর মনের মধ্যে যাতে এই টেন্ডেন্সিটাকে ও জায়গা দিতে না পারে যে যাই এখন গিয়ে একটু শুই, একটু আরাম করি, একটু পরে তো আবার পড়তেই পারবো, এইটাকে প্রিভেন্ট করার জন্য ও চেয়ারের সাথে নিজেকে বেঁধে ফেলছে। সো এই লেভেলের ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রিটি বা হচ্ছে ডিটারমিনেশন যার মধ্যে থাকে, তাকে না আসলে ঠেকায় রাখা যায় না। তো এখন আমি বলতেছি না তোমাদের সবার পক্ষে আসলে হচ্ছে নিজেকে চেয়ারে বেঁধে পড়া উচিত বা দরকার আছে বা সবাই পারবা, সেটা বলতেছি না। বাট যার যার লেভেল বেস্ট যেটা, সেই লেভেল বেস্টটাকেও তুমি এখন অতিক্রম করার চেষ্টা করো। সত্যিকার অর্থে এই যে আমরা যে তোমাদের ক্লাস নিচ্ছি বা বিভিন্ন প্ল্যাটফর্ম তোমাদের ক্লাস নিচ্ছে, কেউই যদি তোমাদের ক্লাস না নিত, তাইলেও কি এইচএসসি পরীক্ষায় মানুষজন A+ পাইতো না, পাশ করতো না? হ্যাঁ করতো। সো এই কোচিং করা আর না করা, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করা আর না করা, টিচারের কাছে যাওয়া আর না যাওয়া, তার মধ্যে তেমন আসলে পার্থক্য কিন্তু মোটা দাগে হবে না। যারা তখন ভালো করতো তারাই কিন্তু এখনো ভালো করবে। এখন তুমি যদি পার্টিকুলারলি ভালো না করার দল থেকে ভালো করার দলে যাইতে চাও, তাহলে ইফোর্টটা মেইনলি কাকে দিতে হবে? তোমাকে। সো আমরা গাইডলাইন প্রোভাইড করব, ম্যাটেরিয়াল প্রোভাইড করব, সেটাকে ইউটিলাইজ করা, কনজিউম করা, এটা কিন্তু তোমার গুরুদায়িত্ব। এটা কেউ করে দিতে পারবে না। আমি কিন্তু তোমার পরীক্ষা দিয়ে আসতে পারবো না, তোমার পরীক্ষা তোমাকেই দিতে হবে। সো এই যে এত কথা বললাম, ফাহিম জিজ্ঞেস করছিলা, সো এই কথাগুলো হচ্ছে একটু মাথায় নেয়ার চেষ্টা করবা, তাইলে ভালো হবে। আচ্ছা, ফাহিম বলছো যে এসএসসি তে অসম্ভব হার্ডওয়ার্ক করছো, যদি করে থাকো তাহলে তোমার যদি সেই অ্যাবিলিটি এন্ড অভ্যাস থাকে, তাহলে এবারও তুমি হয়তো সেই হার্ডওয়ার্কের বদৌলতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। কিন্তু এই জিনিসটা মনে রাখবা যে স্যাক্রিফাইস ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। যার স্যাক্রিফাইস যত বড়, সে তত বড় জিনিস অর্জন করতে পারে। স্যাক্রিফাইস নাই, অর্জনটাও ছোট হয় বা অনেক ক্ষেত্রে হয় না। সো হোল হার্টেডলি ট্রাই করার মধ্যে একটা ভার্চু আছে। তুমি হোল হার্টেডলি ট্রাই করে যদি ফেইলও করো, সেটা তোমাকে ডিমোটিভেটেড করবে না। তুমি জানবা যে হ্যাঁ আমার যতটুকু চেষ্টা করার ছিল আমি করছি, হয় নাই আজকে, হয় নাই কালকে, হয়তো আমি অন্য কিছু পাবো বা অন্য কিছু হবে। সো এটার আসলে মিস নাই। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে রাত্রে তোমাদের সাথে কিন্তু একটা জুম সেশন আছে, ওইখানে সবাই একটু মন খুলে কথা বইলো, তোমাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিব। তোমাদের ছোট ভাই বোন যারা, ওদের কাছ থেকেও আমরা কিন্তু একটা ফিডব্যাক নিছি জুম সেশনের মাধ্যমে। ওইখানে হচ্ছে ওরা আমাদেরকে 8 পাতা ফিডব্যাক দিছে। আমি আর তোমাদের গালিব ভাইয়া লিখতে লিখতে হচ্ছে মানে কুল পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। সো ওদের ফিডব্যাক গুলো অনুযায়ী ওদের জন্য যে নেক্সট মডিউল 3, সেটা কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সাজাইছি, একটু ঢেলে সাজাইছি। সো তোমাদের ওই ফিডব্যাক গুলোর উপরে ভিত্তি করে তোমাদের যে পরবর্তী কার্যক্রম, তার মানে হচ্ছে তোমাদের এখন যে ফাইনাল প্রিপারেশন হচ্ছে, তৎপরবর্তী তোমাদের হচ্ছে কি হবে, অ্যাডমিশনের যে ক্লাসগুলো হবে, সেই কোর্সে হচ্ছে তোমাদের চাহিদা কি, দাবি দেওয়া কি, অ্যাকচুয়ালি তোমাদের কি কি জিনিস দরকার, কোনটা হলে তোমাদের রিয়েল উপকার হবে, নট জাস্ট হচ্ছে সবার সাথে ফিচার বাই ফিচার কম্পেয়ার করে একটা কিছু দিয়ে দিলেই হবে, সেটা তো আমরা কখনোই চাই না। সো তুমি এতদিন ধরে যে ক্লাস করতেছো, এই আইডিয়াটা নিশ্চয়ই তোমাদের মধ্যে আসছে যে আমরা অ্যাকচুয়ালি চাই তোমাদের কিসে উপকার হবে। সো সেইটা তোমাদের পার্সপেক্টিভ গুলা জানলে আমরাও জিনিসটাকে আরো বেটার ডিজাইন করতে পারবো। হ্যাঁ, কিছু জিনিস হয়তো তুমি বুঝবা না, আমি বুঝবো যে এটা দিলে ভালো, তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এটা তো খারাপ হইলো, বাট হয়তো কিছু জাজমেন্ট আমার উপর ছেড়ে দিতে হবে। বাট কিছু জিনিস আবার তোমাদের উপর আমি ছেড়ে দিব, যে তোমাদের ওই ফিডব্যাক গুলাকে আমি কাজে লাগাবো, যেহেতু পুরো আয়োজনটা তোমাদের জন্য। সো এই পর্যন্তই তাহলে কথা রইলো, সবাই কথাগুলো মাথায় রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।